এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। এমন লাগিয়ে দিয়েছো কেন? আপনি মেয়ে নাকি অন্য কিছু? একটু লজ্জা শরম নাই? একটা ছেলের এইভাবে শার্ট খুলে কেউ? আজব, নিজের জামাইয়ের সাথে করছি, এখানে লজ্জার কি আছে? আপনাকে আমার বেশি সুবিধার মনে হচ্ছে না। আপনি আসলে চাচ্ছেনটা কি? এই বোকা ছেলে, বোঝো না নাকি? না বোঝার ভান ধরো। তুমি কি বাচ্চা নাকি যে বুঝতে পারছো না এখনো? আপনার সামনে তো আমার নিজেকে বাচ্চা বাচ্চাই মনে হচ্ছে। কেন জানি আমি আপনাকে দেখে ভীষণ ভয় পাচ্ছি। ভয়ের কিছু নেই, সামনে আসো। নেহা জোর করে ফারদিনকে কিস করতে শুরু করে দিল। ফারদিন তাকে সরিয়ে দিয়ে কোন রকম রুম থেকে বের হয়ে গেল। নেহা যাতে তাকে আপাতত না পায় এর জন্য বাসা থেকে চলে গেল। নেহা বলল, সিনিয়র মেয়ে বিয়ে করার খুব শখ জেগেছিল না? এখন আমি বোঝাবো সিনিয়র মেয়েকে বিয়ের কত জ্বালা। এখন আমি তোমাকে হাড়ে হাড়ে বোঝাবো নেহা কি জিনিস। ফারদিন তার বন্ধুর বাসায় এসে হাজির। ফারদিনকে দেখে তার বন্ধু হৃদয় কি বলবে বুঝতে পারছে না। সে হাসতে হাসতে যেন মাটিতে লুটিয়ে পড়ছে। তুই কি পাগল নাকি? বাসর রাতে বউ রেখে পালিয়েছিস? আমি আমার জীবনে প্রথম দেখলাম কোনো ছেলে বাসর রাতে বউ রেখে ঘর থেকে পালিয়েছে। পালাবো না তো আর কি করব? ওই মেয়ে একটা পাগল, কি সব উদ্ভট কাণ্ড কারখানা করছিল আমার সাথে। আরে এটাই তো স্বাভাবিক, করবেই তো। তুই তো বেটা লাকি, এরকম সিনিয়র মেয়ে পেয়েছিস। কচু লাকি। ওই মেয়েকে দেখলে এখন আমার ভয় লাগে। কখন যে কি করে ফেলে বলা যায় না। সাইকো একটা। তুই এখন বাসায় যা তো, এত রাতে আমাকে জ্বালাইস না। এমনিতেই তোর বিয়ের ঝামেলাতে আমি ঠিক মতো ঘুমোতে পারি নাই। তুই আমার বন্ধু, তুই যদি আমাকে না বুঝিস কে বুঝবে? তুইও আমাকে তাড়িয়ে দিচ্ছিস, তাহলে আমি কোথায় যাব? তুই তোর বউয়ের কাছে যা, একটা মেয়েকে বাসর করে ফেলে এসেছিস। এটা কোন ধরনের স্বভাব বলতো? কেমন দেখা যায়? কেউ শুনলে কি বলবে? ধুর, কে কি বললো সেটা দিয়ে আমার কি? বিয়ের একদিনও হয়নি তুই এখনই পাগল হয়ে গিয়েছিস। আমি বুঝেছি তোকে মানসিক ডাক্তার দেখাতে হবে, নাহলে তুই ঠিক হবি না। নিয়ে নে মজা এখন। যখন তুই বিয়ে করবি তখন আমার পালা আসবে। ধুর, আমি কি আর তোর মতো ছোট বয়সে বিয়ে করব নাকি? আমার বিয়ের অনেক দেরি আছে। এত তাড়াতাড়ি নিজের পায়ে কুড়াল মারছি না। বিয়ে তো আমিও করতে চাইনি, কি আর করব? এত জোর করছিল, রাজি না হয়ে উপায় ছিল না আমার কাছে। হয়েছে হয়েছে, আমি অনেক ক্লান্ত, এবার আমি ঘুমাবো। আর একটা কথাও আমি তোর মুখ থেকে শুনতে চাই না, তাড়াতাড়ি তুই বাসায় যা। হৃদয় কোন রকম ফারদিনকে তার রুম থেকে বের করে দিল। আসলে হৃদয় চায় না ফারদিন বিয়ের দিনও এখানে থাকুক। এটা কেমন দেখা যায়, মানুষ শুনলে কি বলবে? আর একটা মেয়ে হিসেবে নেহার কতটা খারাপ লাগবে যে বাসর ঘর থেকে তার জামাই পালিয়েছে। এত কিছু ভেবেই হৃদয় ফারদিনকে বাসা থেকে বের করে দিল। ফারদিন এত রাতে কোথায় যাবে? কোনো উপায় না পেয়ে বাসায় চলে এলো। এসে ড্রয়িং রুমে শুয়ে আছে। রুমে যাবে নাকি না অনেক ভেবেছিল, কিন্তু নেহাকে সে এতই ভয় পায় যে যাওয়ার আর সাহস পেল না। ফারদিনের মা ফারদিনকে এখানে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এখানে শুয়ে আছিস কেন? এখন থেকে এটাই আমার রুম। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, এখনই নিচের রুমে যাবি। সবাই একই কথা বলছে যে আমি পাগল হয়ে গেছি। আসলেই হয়তো আমি পাগল হয়ে গিয়েছি। বাসায় ছোট ছেলে দেখে যে সব সময় তোর মন মর্জি চলবে, ব্যাপারটা একেবারেই এরকম না কিন্তু। এখনই আমার সাথে আয়। ফারদিনের মা ফারদিনের কোনো কথা না শুনে তাকে জোর করে তার রুমে দিয়ে আসলো। ফারদিনের কাছে উপায় ছিল না, তাই চুপচাপ রুমে এসেছে। ফারদিন তো দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর সামনে নেহা বসে আছে খাটে। নেহা জানতো কোথায় আর যাবে। ফারদিন ঘুরে ফিরে তো তার কাছে আসতে হবে। হয়েছে, তোমার ঘোরাফেরা শেষে তো এখানেই আসতে হলো। তাহলে কি লাভ হয়েছিল পালিয়ে? ফারদিন মনে মনে একটু সাহস আনে, তার কোনোভাবেই নেহাকে ভয় পেলে হবে না, নিজেকে একটু স্ট্রং করতে হবে যাতে নেহা তার দুর্বলতা কাজে না লাগাতে পারে। ফারদিন অনেক চিল হয়ে নেহাকে বলল, আমি তো এমনই বাহিরে গিয়েছি। আমি তো এমনি বাহিরে গিয়েছিলাম। এটা আমার রুম, এখানে তো আমি আসবই। হয়েছে, এখন আমি অনেক ক্লান্ত, ঘুমাবো। তোমার বকবক শোনার এত সময় আমার নেই। আপনার সাথে কথা বলার শখ আমারও নেই। জিজ্ঞেস করে যাচ্ছেন, সেগুলোর উত্তর দিচ্ছি। ইস, মুখে মুখে তর্ক করে। নেহা ফারদিনের দিকে একটা বালিশ ছুড়ে দিল, আর ফারদিন সাথে সাথে বালিশ ধরে ফেল। ভালো কেস করতে পারো দেখি। এখন ঘুমিয়ে পড়ো চুপচাপ। এখন নিচে। এইগুলা কোন ধরনের ব্যবহার? আর আমি নিচে কেন ঘুমাবো আমার নিজের খাট থাকতে? এখন আর এটা তোমার খাট না, এখন থেকে শুধু এটা আমার। এখানে কিন্তু আমি ঘুমাবো। আপনি বলবেন আর আমি শুনবো নাকি? এখনই আমার খাটে থেকে নামেন,
আমার খাট ছাড়া আমার ঘুম আসে না। নেহা আর ফারদিন খাটের ওপর মারামারিতে লেগে গেল খাট নিয়ে। দুজনেই হার মানার লোক না। কিছুক্ষণ টানাটানি করার পর দুজনেই হার মেনে নিল। হয়েছে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এই রুম আমার, এখানে শুধু আমার সিদ্ধান্ত কাজে দিবে। আমি এখন কোনো কথা শুনতে পারবো না। আমার খাট থেকে নামেন। এই ছেলে, আমার কথাটা পুরো শুনে নাও না। হ্যাঁ বলেন, শুনছি। যেহেতু দুইজনে খাট ছাড়া ঘুমাতে পারি না, তো দুজনেই খাটেই ঘুমাবো। অর্ধেক খাট তোমার, অর্ধেক আমার। কেউ কারো লাইন ক্রস করবো না, ঠিক আছে? ফারদিনের কাছে এই প্ল্যানটাই অনেক ভালো লাগলো, আর কথা বাড়ালো না। সে তার অনেক ঘুম পাচ্ছে, এর জন্য তাড়াতাড়ি রাজি হয়ে গেল। মধ্যে বাড়িতে দুইজনে দুই দিকে ঘুরে শুয়ে পড়লো। তখন ফারদিন মনে মনে বলল, শুরুতে আমাকে ভয় দেখিয়েছে, নিজে এখন ভয় পেয়ে মধ্যে বালিশ দিয়েছে। আমিও বোকা, ভয় পেয়ে গিয়েছিলাম। ফারদিনের মা অনেকক্ষণ যাবৎ বসে বসে টেনশন করছে, তার ঘুম পাচ্ছে না। এটা দেখে ফারদিনের বাবা তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আর কতক্ষণ এভাবে বসে থাকবে? ঘুমাবে না তুমি? আমার না ফারদিনকে নিয়ে না অনেক টেনশন হচ্ছে জানো। ওকে নিয়ে তুমি আবার হঠাৎ করে টেনশন করছো কেন? ও আবার নতুন করে কি ঝামেলা করলো? একটু আগেই ওকে আমি জোর করে ও রুমে দিয়ে আসলাম। ও বাহিরে সোফায় শুয়েছিল, ও নাকি রুমে যাবে না। এটা তো মজার কাহিনী। মেয়েরা এভাবে ভয় পায়, এটা দেখে এখন উল্টো হয়ে গেল। তোমার ছেলে ভয় পেয়ে গিয়েছে বিয়ে করে। বুঝলাম না, আমি কি ভুল করে ফেলেছি এত ছোট ছেলেকে বিয়ে দিয়ে? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার ছেলে কি আর ছোট আছে নাকি এখনো? সব সময় ওকে ছোট বলে বলে মাথায় তুলছো। তাছাড়া আমরা তো ওর অনুমতি ছাড়াই কিছুই করি নাই। বিয়ের আগে আমি বারবার জিজ্ঞেস করেছিলাম ও রাজি কিনা। ও বলেছিল আমরা যেটা বলবো সেটাই, কিন্তু এরকম ব্যবহার করলো কেন বুঝতে পারছি না। আরে হয়তো ও এমনিতেই বাইরে ছিল, তুমি অযথাই এগুলো নিয়ে এত রাতে চিন্তা করছো। এখন ঘুমিয়ে পড়ো তো, আর এগুলো নিয়ে ভেবো না, দেখবে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। সকাল সকাল নেহার নিজের শরীরকে খুব ভারী ভারী মনে হচ্ছে। নেহা ঘুম ঘুম চোখে দেখলো ফারদিন তার উপরে। নেহা এটা দেখে তাড়াতাড়ি ফারদিনকে নিজের উপর থেকে ধাক্কা দিল। সেই ধাক্কায় ফারদিন একেবারে ফ্লোরে পড়ে গেল। সকাল সকাল এটা ফারদিনের সাথে কি হলো ফারদিন বুঝতেই পারল না। ফারদিন ফ্লোরে বসে সে নেহার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। এই কি সমস্যা আপনার? রাতেও শান্তি দিচ্ছেন না, সকালেও শান্তি দিচ্ছেন না। এখন কি আপনার জন্য আমি ঘুমিয়ে শান্তি পাবো না? সমস্যা তো আপনার। আপনি আমার উপর উঠেছিলেন কেন? আমি না বলেছি এইদিকে আসা যাবে না? এখন এত ভদ্র সাজছেন কেন? কালকে রাতে না আমার সাথে রোমান্স করার কল্পনা করছিলেন? কত জোর করলেন। এখন একটু ঘুমে ঘুমে ভুল হয়ে গিয়েছে, তাই এমন করে নাকি কেউ? নেহা একটু লজ্জা পেয়ে যায়। নেহা ফারদিনের দিকে বালিশ ছুড়ে দিয়ে বলল, ছোট মানুষ সাথে কথা বলতে হয় না, চুপ। নেহা এটা বলে তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। একটু পরেই দরজায় নক করলো কেউ একজন, আর ফারদিন উঠে গিয়ে দরজা খুলে দেখে তার ভাবি সিমি দাঁড়িয়ে আছে। সরি দেবরজি, সকাল সকাল আমি তোমাদের রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে দিলাম হয়তো। কচু রোমান্টিক আপনার বোন একটা। আমার বোন একটা কি? ফারদিন কথা কমপ্লিট করার পেছনে দিয়ে নেহা চলে এলো। সিমিকে দেখে নেহা বলল, কি ব্যাপার? এখানে আমাকে নিয়ে কি কথা হচ্ছে? ফারদিন তোকে নিয়ে কিছু একটা বলছে। কি বলবে বলো দেখি আমার সামনে। ফারদিনের দিকে নেহা চোখ পাকিয়ে রাঙিয়ে তাকিয়ে আছে। ফারদিন তো নেহারি চাহনি দেখে ভয় পেয়ে গেল। ফারদিন আমতামতা করে তার ভাবিকে বলল, আরে তেমন কিছু না, আমার ঘুম পূরণ হয়নি, আমি ঘুমাতে গেলাম আবার। এখন আবার কিসের ঘুম তোমার? হ্যাঁ, বাসায় সবাই অপেক্ষা করছে তোমাদের দুজনের জন্য, তাড়াতাড়ি আসো। আর ফারদিন, আজকে তোমার কিছু ফ্রেন্ড আসার কথা ছিল, তুমি কি ভুলে গিয়েছো নাকি? হ্যাঁ, ওরা সবাই দেখা করতে চাচ্ছিল। সিমি চলে গেল। নেহা আবার ফারদিনের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, আপুকে কি বলতে চাচ্ছিলে মাত্র? সত্যি করে বলো দেখি। আমি শুধু বলেছিলাম যে তুমি ওয়াশরুমে গিয়েছো, এটা বলার আগেই তুমি চলে এলে। আমারও কেন মনে হচ্ছে যে তুমি মিথ্যা কথা বলছো। অবশ্যই আমার নামে কোনো বিচার দিতে চেয়েছিলে, তাই না? কিসের বিচার দিব? আপনি কি কিছু করেছেন নাকি? আমার মাথাটা একদম নষ্ট হয়ে যাবে। তুমি কি লাগিয়ে দিয়েছো যে কোনো একটা বলো। কখন আপনাকে তুমি করে বললাম? কানে হয়তো আপনার সমস্যা, কানটা ভালো করে পরিষ্কার করবেন। নেহা রাগের মাথায় কিছু বলতে যাবে, ঠিক তখনই ফারদিন সেখান থেকে চলে গেল। নেহা তখন বলল, এই ছেলেটা দেখি আমার থেকে 2 হাত এগিয়ে। ওকে তো আমি একটা শিক্ষা দিয়েই ছাড়বো। নেহা আর ফারদিন ড্রয়িং রুমে আসলেই সবাই মিলে নাস্তা কমপ্লিট করে অনেক আড্ডা দিল। বিকেলের দিকে অনেক নাস্তা পানির আয়োজন করা হলো। ইতিমধ্যে ফারদিনের সব বন্ধু বান্ধব এসে হাজির। নেহার একেবারে খেয়াল ছিল না ফারদিনের ফ্রেন্ড আসবে আজকে। ফারদিন নেহাকে নিতে এসে দেখে নেহা এখনো তৈরি হয়নি।
ফারদিন একটু রাগ করেই বলল, আমি না আপনাকে বলেছিলাম তৈরি হয়ে থাকতে? মেহমান এসেছে তো। মেহমান কি আজকে আসার দরকার ছিল? একটার পর একটা মেহমান আসছে, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। এখানে ক্লান্ত হওয়ার কি আছে? আপনি তো গিয়ে শুধু বসেই থাকবেন। ও শুধু বসে থাকা লাগে? আসো, আমি তোমাকে এই ভারী শাড়ি পরে গহনা পরিয়ে দেই, তারপরে বুঝবে এগুলো পরে বসে থাকাটা কত কষ্ট দেয়। ধুর, আমি এই মেয়েদের জিনিস কেন করতে যাব? আজব। তাহলে কেন বললে শুধু বসে থাকাই লাগবে? এত কথা না বলে তাড়াতাড়ি আসেন। নেহা রেডি হওয়ার পরে তাকে সিমি নিতে আসলো। তোদের নতুন ভাবিকে মাশাআল্লাহ, তোকে কিন্তু আজকে ভীষণ সুন্দর লাগছে, কেউ দেখে আজকে চোখ ফেরাতে পারবে না। আমি তোমার বোন, তুমি তোমার প্রশংসা করবেই, সুন্দর না লাগলেও। ধুর বোকা, আসলেই তোকে অনেক বেশি সুন্দর লাগছে আজকে। আজকে তো ফারদিন আর তোর দিক থেকে চোখ সরাতেই পারবে না দেখা যায়। তোমার দেবর আমার দিকে ভালো করে তাকায়, কখন যে আবার চোখ ফেরাতে পারবে না। আরে তোর কি কোনো ধৈর্য নেই নাকি? একদিন হলো আর এখন এসব কথা বলছিস? আগে সবসময় তো দেখছিলি আমি ওর অনেক প্রশংসা করতাম, ও আসলেই অনেক অন্যরকম। আস্তে আস্তে শুধু ওর ভালো দিকগুলোই তুই দেখবি। তাই তো, আসলেই অনেক রকম। না হলে কি আর বাসর ঘর থেকে পালায়? আবার সে নাকি খুব ভালো। বুঝলাম না কে কার বাসর ঘর থেকে পালিয়েছে। একা একা কি বলছিস? আরে কিছু না, চলো এখন, দেরি হয়ে যাচ্ছে। আবার এসে আমি এগুলো চেঞ্জ করে একটু ঘুমাবো। নেহা সবার সাথে এসে গল্প করছে, তখনই ফারদিনের কিছু ক্লোজ ফ্রেন্ড নেহার সাথে মজা নেওয়া শুরু করে দিল। কারণ এই ঘটনা এখন ফাঁস হয়ে গিয়েছে যে ফারদিন বাসর ঘর থেকে পালিয়েছিল। কি ব্যাপার ভাবি? প্রথম দিনে আমার বন্ধুকে কি করেছিলেন যে সে পালাতে বাধ্য হয়েছিল? সবাই এগুলো নিয়ে ভীষণ হাসাহাসি করছে। নেহাও কারো থেকে কোনো অংশে কম না। কেউ তাকে নিয়ে হাসাহাসি করবে আর সে সেটা সহ্য করবে, এরকমই মোটেও সে না। সব কথার উত্তরই নেহার কাছে তৈরি থাকে সবসময়। পালাবে কেন? ও তো খুশিতে পাগল হয়ে গিয়েছিল, এত সুন্দর বউ পেয়েছে, এই খুশি আরো সহ্য হচ্ছিল না। তাই তো এটা সে সবাইকে বলে বলে বেড়াচ্ছিল। বাহ, তাই নাকি ভাবি? আপনার কাছে দেখি অনেক সুন্দর সব কথার উত্তর আছে। আমরা কখন থেকে আপনার সাথে মজা নিচ্ছি, আর আপনিও আমাদের সাথে সঙ্গ দিচ্ছেন। আপনার সাথে তো আমাদের সেই ভালো লাগছে। এরকম একটা ভাবি হলে কিন্তু বেশ জমে। আমি বাসর ঘর থেকে পালাবো কেন? একটু বাহিরেই তো গিয়েছিলাম। এইটা কি এখন ভাইরাল টপিক হয়ে গিয়েছে? আরে তোমরা সবাই কি নিয়ে কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে কালকে রাতের ঘটনা এখনো বাসায় কেউ কিছুই জানে না। সবাই সিমিকে হেসে হেসে এগুলো বলো। কালকে রাতের ঘটনাটা সিমিও তাদের সাথে ভীষণ হাসি তামাশা করলো। তার দেবর যে এরকম একটা কাণ্ড কারখানা করবে বাসর রাতেই, সেটা তো সিমি বুঝতে পারেনি। আমি কাউকে বিশ্বাসই করাতে পারছি না যে আমি আসলে পালাইনি, একটা কাজে গিয়েছিলাম। বন্ধু, তুমি কিন্তু মিথ্যে কথা বলো না, আমি কিন্তু সবকিছুর প্রমাণ। সবাই আবারও হেসে ওঠে। সবাই অনেক গল্প করছে। সবার নেহাকে ভালো লেগেছে, নেহারও সবাইকে ভালো লেগেছে। যাই হোক, সব মেহমান যাওয়ার পর নেহা রুমে চলে আসে, তার পিছে সিমিও চলে আসে। কি ব্যাপার, তুই কি করেছিলি আমার ভোলা ভালা দেবরের সাথে যে ও বাসর ঘর থেকে পালিয়ে গিয়েছে? আরে আমি কিছুই করিনি, তোমার দেবরই একটা ভেতুর ডিম। অবশ্যই কিছু করেছিস, না হলেও পালানোর মতো ছেলে না। আমি তো এমনিতে একটু মজা করছিলাম, আর ও যে পালিয়ে যাবে এটা আমি বুঝতে পারিনি। তোরা দুজনেই খুব ইন্টারেস্টিং, আসলে তোদের ব্যাপারটাও খুব ইন্টারেস্টিং। এখন এত কথা না বলে আমাকে এগুলো খুলতে একটু সাহায্য করো, খুব বিরক্ত লাগছে, একটু রেস্ট নিব। উফ, এগুলো কি আমি করবো নাকি এগুলো তোর জামাই করবে? তোর জামাইকে বল। আমার জামাই আর এগুলো করবে? ও তো আমাকে দেখলেই কাঁপে, আবার এগুলো করতে আসবে? কি বললি? আমি ভালো করে বুঝতে পারি নাই। আর কিছু না। আচ্ছা ঠিক আছে, তুই রেস্ট নে, আমার কিছু কাজ আছে, আমি পরে আসবো। আর এখন তুই নতুন বউ, এভাবে রুমের মধ্যে থাকিস না। সবসময় দাদি আছে, আম্মা আছে, তাদের সাথে গিয়ে কথা বলবি। ওকে। সিমি চলে গেল। নেহা কোনো রকম সবকিছু খুলে ফ্রেশ হয়ে নিল, তারপর শুয়ে পড়লো। ঠিক তখনই ফারদিনেরও রুমে একটু রাগ করেই বলল, দেখলেন তো আপনার জন্য আমার বন্ধুরা আমাকে কিভাবে পচালো। আমার জন্য কেন হবে? নিজে পালিয়েছিলে কেন? আমি কি বলেছিলাম নাকি পালাতে? ফারদিন একদম নেহার সামনে চলে গেল। হঠাৎ করে এইভাবে ফারদিন নেহার সামনে এসে যায়, নেহার হার্টবিট একেবারেই বেড়ে গেল। ফারদিন নেহার হার্টবিট স্পষ্ট শুনতে পাচ্ছে। ম্যাডাম, আজকে আমি যে আমার বন্ধুদের সামনে মজার পাত্র হয়েছি, পরে কিন্তু রিভেঞ্জ ঠিকই নিব আমি। কি করেছি আমি? কিসের রিভেঞ্জ? কিছু না, সামনে শুধু দেখে যান আমি কি কি করি। নেহাকে আর কোনো কথার সুযোগ না দিয়ে ফারদিন রুম থেকে বের হয়ে গেল। নেহা কিছুই বুঝতে পারলো না ফারদিন আসলে কি বলতে চাচ্ছিল। নেহা সিমির আপন খালাতো বোন। নেহাকে এবারে বউ হিসেবে পছন্দ করেছে ফারদিনের দাদি।
উনি এই বাসার জন্য যে সিদ্ধান্ত নেয় সেটা কেউ না করতে পারে না। যদিও ফারদিন একদমই রাজি ছিল না এই বিয়েতে, কিন্তু তার দাদির রিকোয়েস্টে সে বিয়েটা করেছে। আসলে ফারদিনের দাদি নেহাকে খুব ভালো লাগে। মিষ্টি একটা ভদ্র, অনেক শিক্ষিত এই মেয়েটা এই বাড়ির বউ হওয়ার জন্য একেবারেই যোগ্য। নেহার পরিবারও খুব খুশি এই বাড়িতে বিয়ে দিয়ে। নেহার পরিবার সবসময় চেয়েছিল এরকম ভালো একটা পরিবারকে নিজের মেয়েকে বিয়ে দিতে। সিমির শ্বশুরবাড়ির লোকজন কতটা ভালো এটা সবাই জানে, কোনো দিক দিয়ে তাদের কোনো অভাব নেই। আমি কিভাবে নেহাকে বলি ফারদিনকে নিয়ে আমাদের বাসায় আসার জন্য? ওকে আমাদের এই ছোট বাড়িতে এসে থাকতে পারবে? এত কিছুই যেহেতু ভাবার ছিল, তাহলে মেয়েকে এত বড় ঘরে বিয়ে দিলে কেন? আমি তো আর বড়লোক দেখে বিয়ে দিইনি। ওই বাড়ির মানুষ অনেক ভালো, এর জন্য আমি আমার মেয়েকে ওখানে বিয়ে দিয়েছি। এখন যদি ফারদিন আমাদের বাসায় না আসতে চায়, তাহলে সবাই আমাদের কি বলবে? যে নতুন জামাই এ বাসায় আসতে চায় না। সবাই কত রকমের কথা শোনাবে। আমি আমার মেয়ের জামাইয়ের কোনো কমতি রাখবো না। আমি বুঝতে পারছি না আর কিভাবে বলবো আসার কথা। যদি মুখের ওপর না করে দেয় আমার খুব খারাপ লাগবে। আমি নেহার সাথে একবার কথা বলে দেখি ও কি বলে, তারপর বাকিটা দেখা যাবে। ঠিক আছে, তুমি কথা বলে আমাকে জানিও। নেহার মা নেহার সাথে কথা বলল। নেহা ফারদিনের সাথে কথা বলেই তারপর জানাবে। আপাতত নেহা ওই বাড়িতে এখন যেতে পারবে না, কারণ নেহাকে অনেক জায়গা থেকে অনেক মেহমান দেখতে আসছে। ফারদিনের মা নেহাকে আগেই বলেছে কয়েকদিন পরে যাওয়ার জন্য। সেটাই নেহা তার মাকে বলল। সিমি, তুমি কিন্তু সবকিছুই খেয়াল রেখো। তোমার বোন যাতে এই বাড়িতে নিজেকে একা একা না মনে করে। ও এখন নতুন বউ, ওর একটু আনইজি লাগবে এই বাড়িতে। মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি ওর সবকিছুই খেয়াল রাখছি। আচ্ছা, তোমার সাথে আরেকটা কথা ছিল আমার। তুমি কি জানো নাকি ফারদিন আর নেহার মধ্যে কি কালকে রাতে কিছু হয়েছিল? কেন মা, হঠাৎ করে এই কথা জিজ্ঞাসা করলেন? কই, কিছুই তো হয়নি। আমার ছেলেটা এত ফাজিল, আমি আর তোমাকে কি বলবো। কালকে দেখি ড্রয়িং রুমে শুয়ে আছে। এগুলো কোনো কথা বলো? আরে মা, আপনি একদম চিন্তা করবেন না, এগুলো ওদের খুনসুটি, আর কিছুই না। তোমরা সবাই শুধু আমাকে বলো চিন্তা না করতে। চিন্তা না করে কি আর থাকতে পারি? এত সবকিছু নিয়ে আবার চিন্তা করলে হয় না, শরীর খারাপ করবে তো আপনার। এত খেয়াল রাখো তুমি সবার, নিজের খেয়াল রাখতেই ভুলে যাও। আরে তেমন কিছুই না, আমি দেখে আসি কি কি রান্না হচ্ছে আজকে। ঠিক আছে। সবাই রাতে খেতে বসেছে। টেবিলে ফারদিন নেই, ওই যে বাহিরে গিয়েছে আর বাসায় ফেরেনি। এটা নিয়ে তার দাদি ভীষণ রেগে আছে। কি ব্যাপার, আজকে ফারদিন এখানে নেই কেন? ওকে অনেকগুলো কল দিয়েছি, ওর নাম্বার বন্ধ আছে। ছেলেটাকে বেশি আদরে একদম বাদর বানিয়ে ফেলেছো। কয়টা বাজে, এখনো বাসায় ফেরেনি? এরকম করলে কি এখন হবে? ও কি বাচ্চা রয়েছে নাকি এখনো? মা, এরপর থেকে আর এমন হবে না, আমি ওকে বুঝিয়ে দিব। তুমি তো এটা সবসময় বলো যে তুমি তোমার ছেলেকে বুঝাবে, কিন্তু কই, তোমার ছেলে তো আর কোনো কথাই বোঝে না। আহা দাদি, তুমি ফারদিনে পিছিয়ে পড়ে থেকো না তো। এখন ওর বিয়ে হয়েছে, ওর দায়িত্ব বেড়েছে, ও নিজেরটা নিজে বুঝে নেবে। তুমি ওকে নিয়ে এত চিন্তা করো না তো, তোমার প্রেশার বেড়ে যাবে। মিরাজ হচ্ছে এই বাড়ির বড় ছেলে, সিমির হাজবেন্ড। মিরাজ অনেক ভালো এবং জ্ঞানী একটা বিজনেসম্যান। নিজেদের বিজনেসের সব কাজ মিরাজ আর মিরাজের বাবাই করে। ফারদিন তো শুধু ঘুরে ঘুরে বেড়ায়। নেহা, ফারদিনকে ঠিক করার দায়িত্ব এবার থেকে কিন্তু তোমার। তুমি ওর বউ, ওকে এখন তুমি বুঝাবে ওর কিভাবে চলাফেরা করা উচিত। ও এখনো বাচ্চা না যে ও রাস্তায় আড্ডা দিয়ে দিয়ে বেড়াবে। ওর মা তো আর ওকে ঠিক করতে পারলো না। ঠিক আছে। নেহা রাগে একদম শেষ হয়ে যাচ্ছে। আজকে ফারদিনের জন্য তার কত জ্ঞান শোনা লাগলো। অনেক রাতে ফারদিন বাসায় ফিরল। ও, আপনার বাসায় আসা কখন তাহলে? সময় হলো, এখন কয়টা বাজে? একবার কি ঘড়ির দিকে তাকিয়েছেন? আমি ঘড়ির দিকে কিভাবে তাকাবো? আমি কি ঘড়ি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই নাকি? আপনার হাতেই তো ঘড়ি পড়ে আছে। সব সময় এরকম টেরা কথা কেন? আমার প্রচুর মাথা ব্যথা করছে, আমি আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না। ফারদিন চলে গেল। ফ্রেশ হয়ে নেহার পাশে শুয়ে পড়লো। নেহা ভাবলো যে ফারদিন না খেয়ে ঘুমিয়ে পড়বে। নেহার কেন জানি ভালো লাগছে না ফারদিন না খেয়ে ঘুমাবে, তাই নেহা অনেক ভেবে চিনতে তারপর ফারদিনকে জিজ্ঞাসা করে বসলো, কারণ নেহা এটা মেনেই নিতে পারছে না ফারদিন না খেয়ে ঘুমাবে। কি ব্যাপার, না খেয়ে ঘুমাবে নাকি? আমার শরীরে এইটুকু এনার্জি নেই যে আমি উঠে খাবো। আরে তাহলে ব্যথা কমবে কিভাবে? তুমি উঠে খাওয়া দাওয়া করে তারপরে ওষুধটা খাও, তোমার ভালো লাগবে। আরে সমস্যা নেই, এমনিতেই ঘুমালে ঠিক হয়ে যাবে। ফারদিনকে দেখেই বোঝা যাচ্ছে ফারদিন আসলে অসুস্থ হয়ে যাচ্ছে। নেহা বুঝতে পারছে না কি করবে। ফারদিনকে এই অবস্থায় রেখে দিলে ফারদিন আরো অসুস্থ হয়ে যেতে পারে।
ফারদিনকে এই অবস্থায় দেখে নেহা ঘুমাতে পারছে না, অশান্তি লাগছে সবকিছুতে। তাই নেহা বলল, তুমি কিছু মনে না করলে কি আমি তোমাকে খাইয়ে দিব? ফারদিন এই কথাটা শোনার সাথে সাথে অবাক হয়ে গেল। এই কথা নেহা বলবে এটা সে আশা করেনি। তার প্রতি নেহার এরকম একটা মায়া আসবে, তাও আবার এত তাড়াতাড়ি, এটাও নেহা ভাবেনি। এত মায়া হচ্ছে আমার প্রতি হঠাৎ করে? এটা বলে কি আমার ভুল হয়ে গেল নাকি? না, আমাকে খাইয়ে দিলে আমার খুব উপকার হতো। আমার অনেক খিদে পেয়েছে। নেহা খাবার নিয়ে আসলো। নেহা নিজের হাতে ফারদিনকে খাইয়ে দিল। ফারদিনও তৃপ্তি সহকারে খেলো। তার ভীষণ ভালো লাগছে নেহার হাতে খেয়ে। খাওয়া দাওয়া করে তারপর একটা ওষুধ খেয়ে ফারদিন বলল, আমার অনেক শান্তি লাগছে এখন। থ্যাংক ইউ সো মাচ। আরে এখানে থ্যাংক ইউ কিছু নেই। এটার জন্য আমি কালকে তোমাকে ট্রিট দিব, ঠিক আছে? আমরা কালকে বিকালে ঘুরতে বের হব। আগে ঘুমাও, মাথা ব্যথা কমলে তারপরে এগুলো বলো। নেহা একটা মুচকি হাসি দিল। বুঝতে পারলো আসলে ফারদিনকে সে যে এমন খারাপ লোক মনে করেছে, মানে বড় লোকের ফাজিল ছেলে। আসলে ফারদিন তেমন না, ও মাঝে মাঝে একটু তেরামি করে বসে, ব্যাস। আমার ভাইটার পিছে দাদি যে এভাবে পড়ে আছে কেন, আমি সেটাই বুঝতে পারছি না। দাদির বয়স হয়ে যাচ্ছে, এর জন্য সবাইকে নিয়ে একটু বেশি চিন্তা করে। ফারদিন এত ফাজিল না যে ওকে এখন ওর বউ ঠিক করবে না। হ্যাঁ, কি মনে করবে ওকে? ফারদিন থেকে বেশি ফাজিল হচ্ছে। নেহা, তুমি কিছুই জানো না কি হয়েছে। আবার কি হলো সেটা আমি জানি না। তোমার ভাই বাসর ঘর থেকে পালিয়েছিল। এটা শুনে মিরাজ ভীষণ হাসে। হাসতে হাসতে তারপরে বলে, আমি জানি আমার ভাই একটু ফাজিল, তবে ও যে এরকম একটা কাজ করবে এটা তো আমি জানতাম না। খুবই মজার তো ব্যাপারটা। তাহলে বোঝো আমার বোন কি এমন করেছিল যে ফারদিন পালিয়েছে। বোনটা কার এটাও তো দেখতে হবে, তাই না? আমি কি নেহার মতো এত ফাজিল নাকি? একদমই না, তুমি তোমার লক্ষ্মী বউ। নেহার সাথে আমার কথা হয়েছিল, নেহা কিছুদিন পরে আসবে। ওই বাসায় এখন অনেক মেহমান আসে ওকে দেখার জন্য। ও আচ্ছা। নেহা আপু এত দেরি করে আসবে? তাহলে চলো আমরাই কালকে গিয়ে দেখা করে আসি। 2 দিন হয়নি নেহার বিয়ে হয়েছে। এই বাসার মানুষ তো পাগল হয়ে গিয়েছে ওর জন্য। আপু এত চঞ্চল একটা মানুষ সারাদিন বাসাটা মাথায় তুলে রাখতো, এখন আপু নেই, বাসাটা খালি খালি লাগছে। মেয়ে মানুষের একদিন তো বিয়ে করতেই হয়, এটা কিছু করার নেই। মেয়ে মানুষের জীবনটাই এমন। মেয়েকে নিজের কাছে এত বছর রেখে পড়াশোনা করালাম, সবকিছুই করালাম, নিজের বুকটা খালি খালি লাগে নিজের মেয়ে ছাড়া। আমি ফারদিন ভাইয়ার সাথে আগেও অনেকবার কথা বলেছিলাম। ফারদিন ভাইয়া কিন্তু অনেক ভালো। আপু আর ফারদিন ভাইয়া কিন্তু প্রায় একই রকম, চঞ্চল, দুজনের মধ্যে খুবই মিল। তাই নাকি? তুই দেখি আগে থেকেই জানিস ফারদিন কেমন? হ্যাঁ, আগে সিমি আপুদের বাসায় যখন ফারদিন ভাইয়া আসতো, ফারদিন ভাই আমাদের সবার সাথে অনেক মজা করতো, আর আমরা যখন ওই বাসায় যেতাম ফারদিন ভাই আমাদের অনেক ঘোরাতো। তাই নাকি? এত বড় লোকের ছেলে, কোনো অহংকার নেই, সবার সাথে মিলেমিশে থাকে। আমরা তো ভালোভাবে খোঁজ খবর নিয়েছি ফারদিন কেমন। অনেক ভালো একটা ছেলে। ও যে আমার নেহার মতোই চঞ্চল এইটা জানা ছিল না। মিরাজের সাথে সাথে এবার ফারদিন এর বিজনেস এর কাজে হাত দেওয়া উচিত। আরে মাত্রই বিয়েটা হলো, এখন আবার কাজের প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন আছে নাকি? নেহার ফ্যামিলি বসে বসে এভাবেই আড্ডা দিতে লাগলো। পরের দিন ফারদিনের সবকিছুই মনে আছে। আজকে তার নেহাকে নিয়ে ঘুরতে বের হবে, তাই সে নেহাকে রেডি হতে বলল। নেহাও সুন্দর মতো রেডি হয়ে গেল। অনেক সুন্দর কালো কালারের একটা ড্রেস পরেছে, কিন্তু নেহা জানতো না ফারদিনের ফেভারিট কালার কালো। যাই হোক, ফারদিন তার দাদির সাথে নিচে বসে আছে। তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো ফারদিন। আমি কয়েকবার বলেছি বাসায় এত দেরি করে ফেরা যাবে না, এটা কি তুমি শুনতে পাও না? ও আমার লক্ষ্মী দাদি, আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। আসলে আমার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল। তুমি এবারের মতো আমাকে মাফ করে দাও। আমি আর কখনো লেট করব না। আজকে তুমি বউ নিয়ে ঘুরতে যাচ্ছ, এর জন্য তোমাকে আমি বেশি কিছু বললাম না। তবে আর একদিন যদি আমি দেখি তুমি এগুলোই করে বেড়াচ্ছ, তাহলে কিন্তু আমি তোমাকে এমন কাজে প্রেসার দিয়ে দেবো যে তুমি নিঃশ্বাস নেওয়ার সময় পাবে না। ঠিক আছে দাদি, মনে থাকবে। নেহা চলে এলো। নেহাকে দেখে ফারদিন পুরো ফিদা হয়ে গিয়েছে। ফারদিনের ফেভারিট কালার পড়েছে। নেহার থেকে ফারদিন আর চোখ সরাতে পারছে না। নেহাকে ভীষণ মানাচ্ছে। তাকে ফারদিনের দাদি দেখে বলল, কালো কালার পরলেও যে একটা মানুষকে এত বেশি সুন্দর লাগে, আমি তো আমার নাতিন বউকে না দেখতে পেলে বুঝতেই পারতাম না। নেহা একটু লজ্জা পেল, আর সবাই এসে বলল। সবাই অনেক প্রশংসা করলো নেহার। তারপরে ফারদিন নেহাকে নিয়ে বের হয়ে গেল। ওর যাওয়ার পর দাদি বলল, দেখেছো, আমি বলেছিলাম না আমাদের ফারদিন আর ছোট নয়, ওর বউয়ের দায়িত্ব নিতে পারবে। ওদের দুজনকে বেশ মানিয়েছে, খুব সুন্দর লাগছিল আজকে ওদের একসাথে। আমি যেদিন প্রথম নেহাকে দেখেছিলাম, আমি সেদিনই আমার মনে মনে কল্পনা করে রেখেছিলাম
এটাই হবে আমার ছোট নাতির বউ। নেহার তো কোনো দিক দিয়ে কোনো কমতি নেই, পারফেক্ট। হ্যাঁ, এর জন্যই তো আমি ওকে নাতিন বউ হিসেবে বেছে নিয়েছি। অনেক ভালো মেয়ে। তারা দুজন অনেক ঘুরলো ফিরলো, তারপর একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। নেহা আর ফারদিনের মধ্যে একটু বন্ধুত্ব হয়ে গেল। নেহা আর ফারদিন আড্ডা দিচ্ছিল, হঠাৎ করে তাদের টেবিলে এসে একটা মেয়ে বলল, কি খবর ফারদিন? আর এটাকে তোমাকে অনেকদিন পর দেখলাম। আসলে মিহিকা ও ফারদিনের একটা ফ্রেন্ড, ওরা সবাই একসাথে পড়ালেখা করেছে, সবসময় একসাথে ঘোরাফেরা করেছে, কিন্তু মিহিকা দেশের বাইরে ছিল, তাই তাকে বলাই হয়নি ফারদিন বিয়ে করেছে। মিহিকার সাথে সবার একটু কন্ট্যাক্ট অফ ছিল কয়েকদিন। কবে এলি তুই দেশে? আমাদের তো বললি না। আমি সকালেই এসেছি, ওদের জানাবো, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। মিট মাই ওয়াইফ নেহা। ওয়াইফ মানে মজা নিচ্ছিস নাকি? আরে তোর নাম্বার অফ ছিল, তোর সাথে কোনো কন্টাক্ট করা যাচ্ছিল না, এর জন্য তোকে কেউই আমরা জানাতে পারিনি। কোনো প্ল্যান ছাড়াই হুট করেই তো বিয়েটা হয়ে গিয়েছে। অ্যারেঞ্জ ম্যারেজ? তুই তো জানিসই আমি কখনো কোনো রিলেশন করিনি। 2 দিনের মধ্যে রিলেশন করে বিয়ে করে ফেলবো নাকি পাগল? নেহা একটু অবাক হয়ে গেল যে ফারদিন কোনোদিন কোনো রিলেশন করেনি, আবার ভীষণ খুশি হয়ে গেল। এদিকে মিহিকার একদম মেজাজ খারাপ হয়ে গেল এগুলো শুনে। আসলে মিহিকা ফারদিনকে পছন্দ করে ছোট্টবেলা থেকে। এখনকার যুগে কি অ্যারেঞ্জ ম্যারেজ করে আজও? আচ্ছা, তোরা যদি ডিস্টার্ব ফিল না হোস, আমি কি তোদের সাথে বসতে পারি? অবশ্যই। কি ব্যাপার, তোর বউ দেখি অনেক চুপচাপ, আমার সাথে কথাই বলছে না। আমার সাথে ভালো করে পরিচয় করিয়ে দে। আসলে আমি ওনার সবগুলো ফ্রেন্ডের সাথে দেখা করেছি, কথা বলেছি, আপনার কথা শুনিনি তো, এর জন্য আর কি। আরে আপনি আপনি করে কেন বলছো? এভাবে বললে কিন্তু হবে না, আমরাও ফ্রেন্ড হই। ফারদিন মিহিকা নেহা আড্ডা দিচ্ছে, নেহার একদমই ভালো লাগছে না তার মিহিকাকে। মিহিকা অনেক ক্লোজ হচ্ছে ফারদিনের সাথে, এগুলো দেখে নেহার আরো অসহ্য লাগছে। তার মধ্যে বিয়ের পর প্রথম হাজবেন্ডের সাথে ঘুরতে বের হয়েছে, কাবাবের হাঁটি হয়ে মিহিকা এসে সবকিছু নষ্ট করে দিচ্ছে। ভিতরে ভিতরে ফারদিনের বেশ খারাপ লাগছে, কেননা তার অনেক ভালো লাগছিল নেহার সাথে টাইম স্পেন্ড করতে একা একা, কিন্তু মিহিকা তো যার নামই নিচ্ছে না। যাই হোক, তারা একসাথে খাওয়া দাওয়া করে বাসায় চলে এলো। বাসায় আসার পর থেকে নেহার একটু মন খারাপ, এটা ফারদিন বুঝতে পেরেছে, কেননা বুঝতে পারবে না যে কোনো মেয়েরই খারাপ লাগতো। সরি কেন? আমাদের প্রথম ঘুরতে যাওয়াটাই পুরো মাটি মাটি করে দিল আমার ফ্রেন্ড। আরে সমস্যা নেই। এত কিছুর মাঝে আমি তোমাকে একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, আজকে কিন্তু তোমাকে ভীষণ সুন্দর লাগছিল। তাই নাকি? থ্যাংক ইউ। নেহা আয়নার সামনে বসে বসে তার মাথার ক্লিপগুলো খুলছিল, কিন্তু কোনোভাবেই কিছু ক্লিপ সে খুলতে পারছে না, চুলের মধ্যে আটকে যাচ্ছে আর অনেক ব্যথা পাচ্ছে। এটা ফারদিন দেখে তার সামনে এগিয়ে গিয়ে তাকে সাহায্য করতে লাগলো। নেহার এটা খুবই ভালো লাগলো, সবগুলো ক্লিপ ফারদিন অনেক সুন্দর করে খুলে দিল। ফারদিন তো বুঝতেই পারেনি নেহার জলদি এত সুন্দর একটা স্মেল আসবে। ফারদিন নেহার চুলের স্মেলে একদম পাগল হয়ে যাচ্ছে। যাই হোক, ফারদিন নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করছে, তার তো এই স্মেলে বেঁধে থাকতে ইচ্ছে করছে। এখনই মন যাচ্ছে নেহাকে জড়িয়ে ধরে চুলের ঘ্রাণ নিতে। কি হয়েছে? এত মুগ্ধ হয়ে কি দেখছো কখন থেকে? না, এমনিতে আপনার চুলের ঘ্রাণ অনেক ভালো লেগেছে আমার। নেহা চেয়ার থেকে উঠে দাঁড়ায়, তারপর ফারদিনের দিকে তাকায়, তারপর নেহা ফারদিনের দিকে তাকিয়ে যেতে লাগে। ফারদিনও পেছনে যেতে থাকে ভয় পেয়ে, ভাবলেও নেহা আবার মাইন্ড করলো কিনা। নেহা ফারদিনের দিকে এগোচ্ছে আর ফারদিনও পিছনের দিকে যাচ্ছে। ফারদিন খাটের উপর পড়ে গেল, নেহা তার একেবারে কাছে গিয়ে বলল, শুধু কি চুলের গ্রানি ভালো লাগে, অন্য কিছু ভালো লাগে নাই? ফারদিনের হার্টবিট বেড়েই চলেছে, নেহা স্পষ্ট তার হার্টবিটের সাউন্ড শুনতে পাচ্ছে। নেহা ফারদিনের একেবারেই ঠোঁটের কাছে চলে গেল। ফারদিন চোখটা বন্ধ করে ফেলল আর কিস করার জন্য প্রস্তুতি নিল। ঠিক তখনই নেহা সরে গেল। যখন আমি তোমার কাছে গিয়েছিলাম নিজে থেকে, তখন তো পালিয়েছিলে, এখন আর আমি তোমার কাছে যাচ্ছি না। ফারদিন একটু লজ্জা পেয়ে যায়, কিন্তু তার অনেক রোমান্স করতে ইচ্ছে করছে, কিন্তু সে তো আর নেহার কাছে যাবে না নিজের থেকে। আমি কি বলেছি নাকি আমার কাছে আসতে? কিস করার জন্য ঠিকই তো ঠোঁট আগেই দিয়েছো। এগুলো আপনার মনের ভুল, তেমন কিছু না। নেহারও মেজাজটা খারাপ হয়ে গেল। বিয়ে হয়েছে 2 দিন, কিন্তু ফারদিন তার কাছে আসে না। যাই হোক, দেখতে দেখতে আরো কয়েকদিন চলে গেল। এভাবেই খুঁটিনাটি করতে করতে বাসার সবাই খেয়াল করেছে নেহা আর ফারদিন বিড়াল আর ইঁদুরের মতো লেগেই থাকে। সবার এগুলো দেখতে ভালোই লাগে। এদিক দিয়ে মিহিকার খুবই মেজাজ খারাপ। সে ভেবেছিল সময় বুঝেই ফারদিনকে প্রপোজ করে দিবে। আসলে সে ভেবেই পাচ্ছে না ফারদিন কিভাবে এরকম টাইপের মেয়েকে বিয়ে করলো, তাও অ্যারেঞ্জ ম্যারেজ।
কি ব্যাপার মেহিকা, কখন আমাকে ডেকে আনিয়েছিস কিন্তু কথা বলছিস না? কিছু কি হয়েছে? ফারদিন বিয়ে করে ফেললো আর তোরা কেউ আমাকে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করিস না? আরে তোকে কিভাবে জানাবো? তুই দেশের বাইরে, তোকে আমরা কোথাও পাচ্ছিলাম না। তুই তো আগের থেকেই জানতিস ভালো করেই যে আমি ফারদিনকে কতটা পছন্দ করি অনেক বছর যাবত। বন্ধুত্বের মধ্যে পছন্দ কোথা থেকে আসে আমি সেটাই বুঝতে পারি না। এটা ফারদিন যদি জানতো তাহলে ফারদিন অনেক আগেই তোর সাথে বন্ধুত্ব শেষ করে দিত। আমি না হয় এখানে ছিলাম না, তুই ওকে একবার বলেই দেখতি। এমনও তো হতে পারে ওর মধ্যে আমার জন্য ফিলিংস আছে। ওকে এতদিনে একটু বুঝতে পারে নাই আমি ওকে পছন্দ করি। ফারদিন যদি তোকে পছন্দ করেই থাকতো তাহলে অবশ্যই এটা আমাকে জানাতো। ওই মেয়ের কি কোনো যোগ্যতা আছে ফারদিনের বউ হওয়ার? উল্টাপাল্টা কথা বলছিস এখন কিন্তু তুই। ওই মেয়ের সাথে ফারদিন কখনোই মানিয়ে নিতে পারবে না, দেখিস তুই। আরে হয়েছে, এইসব কথা এখন বাদ দে তো। যেটা হয়ে গিয়েছে সেটা নিয়ে এখন কথা বলে কোনো লাভ নেই। হৃদয় ভালো করেই জানে মেহিকা অনেক জেদি একটা মেয়ে, যেটা বলবে সেটা করেই ছাড়ে। ছোটবেলা থেকে যেগুলো উঠেছে সবকিছুই হাজির করে ছেড়েছে। বাপের একমাত্র আদরের মেয়ে মেহিকা, টাকা পয়সার কোনো কিছুই তাদের অভাব নেই। হৃদয় মনে মনে ভেবে নিল ফারদিনকে সবকিছু জানাবে, যাতে সে মেহিকার থেকে একটু দূরে দূরে থাকে। মেহিকা যদি আবার কিছু করার চেষ্টা করে তাদের সংসার ভাঙার জন্য। মেহিকাকে দেখেই বোঝা যাচ্ছে ওর ইন্টেনশন প্রচুর খারাপ, কিন্তু হৃদয় ওকে তেমন কিছুই বলতে পারলো না, কারণ ওরা সবাই ফ্রেন্ড, কেউ কারো মনে কোনো কষ্ট দিতে যাচ্ছে না। ফারদিন আর নেহা সারাদিনই দেখি টুকিটাকি লেগেই থাকে। আর বইলো না, ওদের এসব দেখতে মজাই লাগে, ভীষণ ছোট বাচ্চাদের মতো করে এখনো। নেহা জানালার কাছে বসেছিল, বাহিরের দিকে তাকিয়ে তখন খেয়াল করলো সুইমিং পুলের পাশে ফারদিন দাঁড়িয়ে আছে। তখন নেহার মাথায় কিছু শয়তানি বুদ্ধি আসে। নেহার সাথে সাথে রুম থেকে বের হয়ে সুইমিং পুলের পাশে চলে গেল। এই সময় ফারদিন নেহাকে দেখে বলল, কি ব্যাপার, আপনি এখানে? আপনার কি কিছু লাগবে? কেন, আমার কি এখানে আসা নিষেধ নাকি? না, আমি তো সেটা বলি নাই, হঠাৎ করে এখানে দেখলাম তাই আর কি জিজ্ঞেস করলাম। দেখেন দেখেন, পুলের ভেতরে কে যেন দেখা যাচ্ছে। কোথায় কি দেখা যাচ্ছে? ফারদিন এগিয়ে দেখছে যে আসলে কি কিছু দেখা যাচ্ছে কিনা। ঠিক তখনই নেহা তাকে পেছন থেকে একটা ধাক্কা দিয়ে ফেলে দেয় আর জোরে জোরে হাসা শুরু করে দেয়। জানালা দিয়ে এটা মিরাজ আর সিমি দেখে তো ভীষণ হেসে উঠলো। দেখো কি রোমান্টিক কাপল, ওরা সারাদিন এগুলো করে বেড়ায়। আমার যে কি ভালো লাগে এসব দেখতে। আসি তাহলে আমি তোমাকে ধাক্কা দিই, তারপর দেখো তোমার ভালো লাগে কিনা। আরে না বাবা না, আমি সেটা কখন বললাম? এই ঠান্ডার মধ্যে 5 মিনিট ওই পানিতে তুমি থাকলে জমে যেতে এতক্ষণে। আমার ভাইও কোনো কিছুতে কম না, ও কেন পিছিয়ে থাকবে? তুমি এখন দেখো ও তোমার বোনের সাথে কি করে। কি আর করবে, কিছুই করতে পারবে না। আরে ওয়েট অ্যান্ড ওয়াচ। ফারদিন পুরো হতভম্ব হয়ে যায়। এটা কি হলো তার সাথে? এই ঠান্ডার মধ্যে একটু আগেই গোসল করে বের হয়েছে, আর এখন নেহা তার সাথে এই কাজটা করতে পারলো। সে ভাবতে পারেনি এমন কিছু। ফারদিন এখন কি করে এটার বদলা নিবে সেটাই ভাবছে। হঠাৎ করে তার মধ্যে বুদ্ধি আসে একটা। আমাকে ধরেন, আমাকে ধরেন, আমি সাঁতার পারি না, আমি ডুবে যাচ্ছি। আরে সুইমিং পুলে কেউ কখনো ডুবে নাকি? এটা খুব গভীর একটা সুইমিং পুল, আমি আসলেই ডুবে যাচ্ছি, আমি নিঃশ্বাস নিতে পারছি না। ফারদিন অ্যাক্টিং করা শুরু করে দিল যে সে ডুবে যাচ্ছে, অনেক ছটফট করছে। এটা দেখে নেহা ভীষণ ভয় পেয়ে যায়। এই যে আমি হাত দিয়েছি, আমার হাতটা ধরে তো তাড়াতাড়ি উঠে যাও, আমি তোমাকে সাহায্য করছি। নেহা হাত বাড়িয়ে দিল। ফারদিন মনে মনে একটু শয়তানি হাসি দিয়ে নেহার হাত ধরে টান দিয়ে তাকে সুইমিং পুলে ফেলে দিল। নেহা তো বুঝে গেল সাথে সাথেই যে তার সাথে কি হলো। এটা মাত্র একটা প্রাঙ্ক হয়ে গেল, আর নেহা আগে বুঝতেই পারলো না ফারদিন তাকে বোকা বানিয়ে ফেললো। তোমার সাহস তো কম না, তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো। আমার সাথে কিছু করতে আসলে ভেবে চিন্তে এসো, বললাম তো দ্বিগুণ ভাবে ফিরিয়ে দেব সবকিছু। নেহা ফারদিনের ওপর ঝাঁপিয়ে পড়ে, দুজনেই পানির মধ্যে মারামারি লেগে যায়। দুজন দুজনের মধ্যে অনেক পানি ছিটাছিটি করছে। দেখলে তো, আমি তোমাকে বললাম না যে আমার ভাই কেন পিছিয়ে থাকবে? এখন বুঝলে তো আমার ভাই কোনো কিছুতে কম না। ওদের দুজনকে গিয়ে থামাতে হবে, না হলে দুজনেই অসুস্থ হয়ে যাবে। আরে এগুলো ওদের করতে দাও, এগুলো করলে ভালোবাসা বাড়বে। ভালোবাসা পারবে কিনা সেটা তো আর জানি না, কিন্তু দুইটা অসুস্থ হবে এটা আমি ঠিক জানি। সিমি তাড়াতাড়ি সুইমিং পুলের সামনে চলে গেল তাদের দুজনকে উঠানোর জন্য, কেননা তারা তো মারামারিতে লেগেই আছে, এখন আর ওঠার নামই নিবে না। এভাবে চলতে থাকলে তারা দুজনই অসুস্থ হয়ে যাবে। সবকিছুতে এরকম বাচ্চামি করলে কি হয় নাকি? তোরা দুজন কি লাগিয়ে দিয়েছিস সেই ঠান্ডার মধ্যে, পানির মধ্যে কখন থেকে? ভাবি, আপনার বোন শুরু করেছে এগুলো। আপনার বোনটা একটা সাইকো, শুধু মাথার মধ্যে উল্টাপাল্টা চিন্তা। না আপু, শুরু আমি করিনি, ও করেছে। একেবারে দুজনেই চুপ, আমি কিন্তু দেখেছি কে শুরু করেছে। নেহা মিথ্যা কথা বলিস না, এখন দুজনে এখনই ওঠ, না হলে কিন্তু ভালো হবে না।
সিমির বকা খেয়ে দুজনে উঠে আসলো, দুজনেই রীতিমতো কাঁদছে। দুজনে কিভাবে কাঁদছিস তারপরেও তোদের ফাইজলামি যায় না। নেহা আর ফারদিন বাসায় ঢোকার পরে সবাই ড্রয়িং রুমে বসেছিল। তাদের দুজনকে এরকম ভেজা দেখে সবাই জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমরা এভাবে ভিজে কেন দুজন? আসলে দাদি, আমরা স্লিপ কেটে পড়ে গিয়েছিলাম সুইমিং পুলে। তাড়াতাড়ি রুমে গিয়ে তোমরা দুজন চেঞ্জ করে আসো, না হলে ঠান্ডা লেগে যাবে। একটু সাবধানে থাকতে পারো না? নেহার ফারদিনের এই বিষয়টা ভীষণ ভালো লাগে। কাউকে কিছু বলেনি, না হলে সবাই কি ভাবতো নেহাকে। নেহা রুমে আসার পর ফারদিনকে বলল, তুমি তো চাইলেই সবাইকে বলতে পারতে আমি তোমাকে ধাক্কা দিয়েছি, তাহলে সবাই আমাকে বকা দিত, তোমার ভালো লাগতো। যা হয় আপনার আর আমার মধ্যে হয়, এটা সবাইকে জানানোর কি আছে আজব? আর আমার বউকে কেউ বকা দিবে এটা কি কখনো আমি চাবো নাকি? তাই নাকি? এখন গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেন। কয়েকদিন যাবৎ নেহা দেখছে ফারদিন আসলে এগুলো নিয়ে তেমন একটা মাথা ঘামায় না। নেহা অনেক উল্টাপাল্টা মজা করে ফারদিনের সাথে, তবু ফারদিন কখনো মেজাজ খারাপ করে না বা তার সাথে কোনো চেলাফালা শুরু করে না বা কাউকে কোনো কিছু জানায় না, সবকিছু চুপচাপ মেনে নেয়। নেহা তো সবকিছু মানিয়ে ফারদিনের প্রেমে পড়ে যাচ্ছে, আর ফারদিন তো অলরেডি প্রেমে পড়ে গিয়েছে। চুলের ঘ্রাণ যখন থেকে পেয়েছে তখন থেকেই আর নেহার এসব খুনসুটির প্রেম এই হাবুডুবু খাচ্ছে ফারদিন। দুজনে ফ্রেশ হয়ে আসার পরে নেহা বলল, আচ্ছা, অনেকদিন হয়ে গিয়েছে আমরা এইভাবে দুজন দুজনের পিছে লেগে থাকি, এইভাবে আর কতদিন যাবে? এখন আমাদের ফিউচারের কথা চিন্তা ভাবনা করা উচিত, সিরিয়াস ভাবে। ফারদিন এতদিন যাবৎ এরকম কিছুরই আশা করেছিল যে কখন নেহা নিজের থেকেই এগুলো নিয়ে কথা বলবে। ফারদিন ভীষণ খুশি হয়ে যায়। যাক, অবশেষে তাদের মধ্যে এখন সবকিছু ঠিক হবে, নর্মাল কাপড়দের মধ্যেই তারা এখন সংসার করবে। আমিও সেটাই ভাবছিলাম, এভাবে খুনসুটি করে আর কতদিন? এবার আমাদের বিয়েটাকে সিরিয়াস নেওয়া উচিত। নেহার ফারদিন দুজনে চুপ হয়ে যায় লজ্জায়, কেউ কোনো কথা বলতে পারছে না। আসলে এরপরে কি বলবে কারো জানা নেই। ফারদিন ভাবে সে ছেলে হয়ে এরকম লজ্জা পেলে তোর হবে না। নেহা একটা মেয়ে মানুষ, নেহা তো সব কথা বলতে পারবে না। তাই ফারদিন নেহার কাছে গিয়ে তার হাত দুটি ধরে বলল, আপনি অনুমতি দিলে আমি একটু আপনাকে জড়িয়ে ধরতে চাই। আমি তোমার স্ত্রী, তোমার যখন ইচ্ছে তুমি আমাকে জড়িয়ে ধরবে, কিন্তু তুমি সবার সামনে আমাকে আপনি আপনি করে বলো, এটা আমার ভালো লাগে না। সিনিয়র তো, তাই একটু সম্মান করি। সম্মান করলে আবার ভালো লাগবে না কেন? এই যে আবার ফাজলামি শুরু। আরে আমার বউকে রাগ করলে দেখি অনেক কিউট লাগে, এখন দেখি বেশি বেশি রাগাতে হবে কেন? আমি কি এভাবে দেখতে কিউট না যে শুধু রাগ করলেই কিউট লাগে? না, সবভাবেই কিউট, এমনিতেই আর কি বললাম। এবার তুমি খুশি তো? আমি তোমাকে তুমি করে বললাম, ভালো লাগছে এবার? হ্যাঁ, এখন থেকে তুমি করেই বলবে। সবাই কি বলবে বউকে, কে কি কেউ কখনো আপনি করে বলে নাকি? আচ্ছা আচ্ছা, বুঝেছি এখন। ফারদিন নেহাকে একেবারে নিজের কাছে নিয়ে নিল। নেহার দুই গালে শক্ত করে ধরে তার কপালে চুমু দিল। নেহা লজ্জায় একেবারে লাল হয়ে গেল। এখন এত লজ্জা পাচ্ছ কেন? যখন প্রথম দিন আমার উপরে ঝাঁপিয়ে পড়েছিল তখন লজ্জা করিনি? নেহা আরো লজ্জা পেয়ে গেল, একেবারে মাথাটা নিচু করে ফেল। তারপরে আস্তে আস্তে বলো, আমি তো সেটা তোমাকে ভয় দেখানোর জন্য করেছিলাম। একটা ছেলেকে এসব জিনিস নিয়ে ভয় দেখাতে এসেছিলে? তোমার সাহস তো কম না? তখন যদি আমিও কিছু করে বসতাম। আমি ভালো করে বুঝতে পেরেছিলাম তুমি তো আমাকে কিছুই করবে না, এই জন্যই তো তোমাকে ভয় দেখিয়েছিলাম, যাতে তুমি সাহস না পাও আমার কাছে আসার পরিবর্তে। কিন্তু কেন বুঝতে পারলাম না। আসলে এখন আমি বিয়ে করতে চাইনি, তাও আবার আমার জুনিয়র কাউকে। তুমি বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছো, এর জন্য আমার মেজাজ খুব খারাপ ছিল। ও তাই নাকি? ফারদিন নেহার থুতনিতে হাত দিয়ে আলতো করে চেহারাটা উঁচু করে তার নাকে একটা চুমু দিল। হয়েছে, এখন আর আগের কথা মনে করতে হবে না, তোমারও লজ্জা পেতে হবে না। আমি সবকিছু ভুলে গিয়েছি আগের। নেহা একটা মুচকি হাসি দিয়ে ফারদিনকে জড়িয়ে ধরল। তারা আজকে সারা রাত অনেক গল্প করলো। দুজনের আগের সব কথা শেয়ার করছে। ফারদিনকে এবার কিছু দায়িত্ব নেওয়া উচিত। তুই ওকে অফিসের কাজগুলো শিখিয়ে দে, ও কাজ করতে থাকুক। কতদিন আর ঘুরে ফিরে বেড়াবে? হ্যাঁ, আমার ভাইয়ের পিছে তোমরা এভাবে পড়েছো কেন? একবার কাজের মধ্যে ঢুকলে ওর জীবনটা কি আর আগের মতো থাকবে নাকি? এই বয়সেই তো ঘুরে ফিরে বেড়াবে। তোর দাদি বলে আমরা ওকে মাথায় তুলে ফেলেছি আদর দিতে দিতে, ঠিকই বলে। তোমরা সবাই মিলে অনেক ছোট বয়সেই আমাকে বাবার সাথে বিজনেসে ঢুকিয়ে দিয়েছো। এর জন্য আমার জীবনটা আমি এভাবে উপভোগ করতে পারিনি। আর আমি কি এখন চাইবো নাকি যে আমার ভাই সেম হোক? তুই তো ভালো করেই জানিস তখন তোর বাবা কতটা অসুস্থ ছিল। এর জন্য আমরা চেয়েছিলাম যে তুই সব দায়িত্ব নিজের উপরে নিয়ে নে, কেননা তোর বাবা এত প্রেশার একা নিতে পারছিল না। হ্যাঁ, আমি বড় ছেলে হওয়ার দায়িত্ব পূরণ করছি, আমি পূরণ করে যাব, কিন্তু আপাতত আমার ভাইকে অফিসের কাজে তোমরা জড়ায়ও না। মাত্র বিয়েটা হয়েছে, ওদের লাইফটা আর একটু উপভোগ করতে দাও।
এগুলো আমাকে না বলে তুই তোর দাদিকে বোঝা। তোকে খুব আদর করে, তোর সব কথা মানে। তুই যদি তোর দাদিকে এগুলো বলিস, তাহলে আমাদের প্যারা দেওয়াটা একটু বন্ধ করবে। দাদির বয়স হচ্ছে, দাদি একটু এরকম করবেই। তোমরা কি সবাই পারো না মানিয়ে নিতে? তোর দাদির বয়স হচ্ছে, এর জন্যই তো চাচ্ছে ফারদিনকে নিজের পায়ে দাঁড়াতে দেখতে। আচ্ছা ঠিক আছে, আমি দাদির সাথে কথা বলবো। আসলে মিরাজ অনেক ছোটবেলায় এই বিজনেসের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। মিরাজের বাবা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, এর জন্য সব দায়িত্ব মিরাজের উপর পড়ে গিয়েছিল। মিরাজ নিজের অনেক স্বপ্ন এগুলোর কারণে পূরণ করতে পারেনি। সে বড় ছেলে, আগে তার কাছে তার পরিবার, তারপরে নিজের সব কিছু তো আর করার নেই। কিন্তু মিরাজ চায় না তার ছোট ভাইয়েরও সেম অবস্থাটাই হোক। মিরাজ চায় ফারদিন নিজের জীবনটা ভালোভাবে উপভোগ করে নি, তারপর না হয় বিজনেস করবে। কি ব্যাপার, তুমি রুমে আসার পর থেকেই দেখছি তোমার মন মেজাজ ভালো নয়। কি আর বলবো বল, সবাই এভাবে ফারদিনের পিছে পড়ে আছে কেন, আমি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা চল না, ফারদিন আর নেহাকে আমরা কোথাও হানিমুনে পাঠিয়ে দিই, তাহলে অনেক ভালো হবে। ওরা একসাথে সময় কাটাতে পারবে আর বাসার সবাই অনেক খুশি হবে। আমার বউয়ের কাছে সবকিছুর বিকল্প পদ্ধতি থাকে, কিভাবে পেয়ে গেলাম এত বুদ্ধিমান একটা মেয়ে? তোমার বউয়ের জন্য এত বুদ্ধিমান, আমি সবকিছু তোমার থেকেই তো শিখেছি। দেখতে দেখতে বেশ কয়েকদিন আরো কেটে গেল। নেহার এখন এ বাসায় তেমন একটা ভালো লাগছে না। নিজের বোন মা বাবাকে খুব বেশি করে সে মিস করছে। ফারদিন তো খুব হ্যাপি, নিজের বউকে নিয়ে ঘুরছে ফিরছে, তার সাথে রোম্যান্স করছে। চলো না আমরা আমাদের বাসায় গিয়ে কয়েকটা দিন থেকে আসি, আমার সবার কথা অনেক মনে পড়ছে। তুমি আমাকে এটা আগে বলবে না যে তোমার সবার কথা অনেক মনে পড়ছে? তাহলে আমি তোমাকে আরো আগেই নিয়ে যেতাম। আমাদের বাসাটা অনেক ছোট, তার মধ্যে গ্রামের ভেতরে নেটওয়ার্কও তেমন পাওয়া যায় না। তুমি কি সেখানে থাকতে পারবে? আমার কিন্তু তোমাদের বাসাটা ভীষণ ভালো লাগে, একেবারেই নিরিবিলি পরিবেশ, গ্রামের ভিতরে গাছপালা দিয়ে ভর্তি। তাই নাকি? তোমার আসলেই ভালো লেগেছে নাকি আমার মন রক্ষা করার জন্য বলছো? আরে না, আমি সত্যি বলছি, বিশ্বাস করো। আমি তাহলে সবকিছু রেডি করে নিই, তারপর আমরা বিকেলে চলে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। নেহা আর ফারদিন এই বাসা থেকে সবার কাছে বিদায় নিয়ে চলে গেল নিজের বাসার উদ্দেশ্যে। তারা চলে এলো নেহার বাসায়। সবাই ভীষণ খুশি হয়ে গেল। তাদের দেখে জামাই আপ্যায়নে তারা কোনো কমতি রাখেনি। আর ফারদিন বেশ কয়েকদিন এই বাসায় থাকলো। সবার মন একেবারেই জয় করে ফেলেছে ফারদিন। ফারদিনের নেহার এগুলো দেখে ভীষণ ভালো লেগেছে। সে তো ভাবতেও পারেনি ফারদিন এতটা আন্তরিক। নেহা তারও প্রেমে পড়ে যায়। আজকে তারা বিকেলে চলে যাবে। ফারদিন ফ্রেশ হয়ে নিচ্ছে, তখনই ফারদিনের ফোনটা বেজে ওঠে। নেহা দেখতে পাই মিহিকা কল দিয়েছে। নেহা ফোনটা রিসিভ করে। হ্যালো মিহিকা, কেমন আছো? মিহিকা কয়েকদিন যাবৎ ফারদিনকে কলে একেবারেই পাচ্ছে না। আজকে যখন কল রিসিভ হলো, মিহিকা ভীষণ খুশি হয়ে গিয়েছে। এতদিন পর ফারদিনের ভয়েস সে শুনতে পারবে। কিন্তু এটা কি হলো? নেহা কেন তার কল রিসিভ করেছে? এই তো ভালো, তোমরা কেমন আছো? আমি তো ফারদিনকে কলে পাচ্ছি না কয়দিন যাবত। আসলে আমরা আমাদের বাসায় এসেছি তো, এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম, এর জন্য হয়তো তুমি কল দিয়ে পাও নাই। কোন ক্ষেতের নিচে তোমাদের বাসা যে নেটওয়ার্ক পাওয়া যায় না? সরি, আমি বুঝতে পারিনি, কি বললে তুমি? কিছু বলিনি। ফারদিনকে বলে দিয়ে ওর সাথে একটু দরকারি কথা আছে, আমাকে কল দিতে। নেহা আর কিছু বলার আগে মিহিকা কলটা কেটে দিল। তার কথাগুলো নেহা স্পষ্ট শুনতে পেয়েছিল। তার একেবারেই মেজাজ খারাপ হয়ে যায়। এই মেয়েটার কি সমস্যা? নেহা মনটা খারাপ করে খাটের উপর বসে আছে। ফারদিন ওয়াশরুম থেকে এসে দেখে নেহার মন খারাপ। ফারদিন ভেবেছে হয়তো আজকে তারা বাসায় চলে যাবে, এর জন্য নেহার এরকম মন খারাপ। কি ব্যাপার, তোমার এরকম মন খারাপ কেন? চলে যাবে এর জন্য নাকি? তাহলে আর কয়েকদিন থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। আরে তেমন কিছু না, দাদি কল দিয়েছিল, দাদির শরীরটা বেশি ভালো লাগে না, আমাদের যেতে বলেছে, আমাদের আজকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তবে এরকম মন খারাপ করে থেকো না, আমার ভালো লাগে না। তোমার ফ্রেন্ড মিহিকা কল দিয়েছিল। ও কি বললো? আর কি বলবো তোমাকে, ওর জন্যই আমার মন মেজাজ খারাপ হয়ে গিয়েছে। ওর কথাবার্তা আমার ভালো লাগে না, আর কিরকম তোমার গায়ের উপর পড়ে পড়ে থাকে সেগুলো দেখতে আমার আরো বেশি খারাপ লাগে। বাহ, আমার বউ দেখি অনেক জেলাস। তো জেলাস হবো না? অদ্ভুত কথাবার্তা বলো তুমি। ওই মেয়ে তোমার গায়ের উপরে পড়বে কেন এইভাবে? আরে আমরা তো বন্ধু, এরকম ভাবার কি আছে? কোচো বন্ধু, আমার ভালো করে চেনা আছে ওইরকম মেয়েকে। তোমার সবগুলো ফ্রেন্ডকে আমার ভালো লেগেছে, সবাই অনেক ভালো, তবে তোমার এই বান্ধবীকে আমার একেবারেই ভালো লাগেনি। তুমি ওর সাথে বেশি একটা মিশবে না। ঠিক আছে ম্যাডাম, আপনি যা হুকুম করবেন সেটাই হবে। মনে থাকে যেন। ফারদিন মিটি মিটি হাসলো। সে তো ভাবতে পারেনি নেহা এত বেশি জেলাস। যাই হোক, ওরা বাসা থেকে বিদায় নিয়ে চলে গেল। ফারদিনের বাসায় ওরা পৌঁছে গেল। কতদিন হলে মনে হচ্ছে আমি তোমাদের যেন দেখি না। আমার তো একদমই বাসাটা খালি খালি লাগছিল তোমাদেরকে ছাড়া। এই তো চলে এসেছি দাদি, এখন আমরা আর বাসাটা খালি লাগবে না।
সবাই আড্ডা দিচ্ছিল, হাসাহাসি করছিল। সিমির শরীরটা কয়েকদিন যাবৎ ভালো না, কোনো কিছুই তার ভালো লাগে না, মাথা প্রচুর ঘড়ি আর বমি বমি ভাব। কি ব্যাপার বৌমা, তোমাকে কয়েকদিন যাবত দেখছি কিরকম মলিন মলিন লাগছে, কিছু কি হয়েছে তোমার? তেমন কিছু না, একটু মাথা ঘোরাই আর বমি বমি লাগে। সিমি এ কথাটা বলার সাথে সাথেই তার আবারও বমি চলে আসে। দৌড়ে নিজের রুমে চলে যায়। তার পিছে পিছে নেহাও চলে গেল দেখার জন্য তার বোন ঠিক আছে কিনা। ভাবির আবার কি হলো? ভাবিকে হসপিটালে নিয়ে যেতে হবে। ভাইয়াকে কল দেই আমি। আজকালকার মেয়েরা দেখি কিছুই বোঝে না। সিমি, দেখি আমাদের খুশির সংবাদ দিবে। আমার তো আর তো অরিস হয়েছে না এই বাসায় একটা বাচ্চা দেখার জন্য। আমারও তো তাই মনে হচ্ছে, এখন আমিও দাদি হয়ে যাব আপনার সাথে সাথে। মিরাজ অফিস থেকে সাথে সাথে বের হয়ে যায়। বের হয়ে ডাক্তারকে নিয়ে বাসায় চলে গেল। ডাক্তার এসে রীতিমতো সবাইকে গুড নিউজ দিয়ে দিল। বাসার মধ্যে তো খুশির আওয়াজ লেগে গিয়েছে, সবাই খুশি হয়ে গিয়েছে। সিমি, তুমি তো আমাদের সবাইকে অনেক খুশি করে দিয়েছো। তুমি আমার কাছে এসো। ফারদিনের দাদি সিমিকে নিজের হাতের খানদানি চুড়ি দুটি পরিয়ে দিল। বাসার মধ্যে তো সবাই ভীষণ খুশি। আমি তো একসাথে দুইটা হয়ে যাব, খালামণি আবার চাচি। এখন চাচি আমাকে কি বলে ডাকবে? সিমি তো আমাদের খুশির সংবাদ দিয়ে দিল, এবার তোমার পালা। তুমি কবে দিচ্ছ আমাদের খুশির সংবাদ? আমি এখন নিজেই বাচ্চা, আমাদের এখন এসব প্যারা দিও না তোমরা। এত তাড়াতাড়ি এই বাচ্চা কাচ্চা আমি কিন্তু নিতে যাব না। নেহা কোনো কথার উত্তর দেওয়ার আগে ফারদিন উত্তর দিয়েছে। ফারদিনের এরকম কথা শুনে নেহা একটু কষ্ট পেল। নেহা তো চাই খুব শীঘ্রই বাচ্চা নিয়ে নিতে, তার খুবই শখ মা হওয়ার। সিমি, এখন কিন্তু তোমার নিজের উপর খেয়াল রাখতে হবে। পুরো বাসার দায়িত্ব নিজে নিয়েছো, এগুলো এখন বাদ দিয়ে শুধু নিজের খেয়াল রাখতে হবে, বুঝলে? আম্মা, আপনি একেবারে চিন্তা করবেন না। আমি বাসার সাথে সাথে আপুরও ভীষণ খেয়াল রাখবো। আমি সবকিছু সামনে নিতে পারবো। হ্যাঁ, তুমি থাকতে আমার আর কোনো কিছুর চিন্তা নেই। সবাই কথা বলছে। নেহা সেখান থেকে এসে নিজের রুমে কাপড় চোপড় গোছাচ্ছে আলমারিতে। তখন ফারদিন চলে এলো, এসে বলল, অনেকদিন হয়ে গিয়েছে আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করি না, কথা বলি না। আমি একটু বাইরে গেলাম, ফিরতে ফিরতে হয়তো রাত হয়ে যাবে। দাদি কিছু বললে তুমি একটু ম্যানেজ করে নিও প্লিজ। তুমি তো জানোই রাতে একা থাকতে আমার ভয় লাগে, তাহলে এত রাত করবে কেন? ফারদিন নেহার কাছে গিয়ে নেহাকে নিজের বুকের মধ্যে নিয়ে নিল। আমার তো বিশ্বাসই হয় না আমার বউ আবার ভয় পেতে পারে। তুমি তো জানোই এখন আমি তোমাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারি না, তাহলে প্লিজ তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো, একসাথে এসে খাওয়া দাওয়া করব। নেহার এমনিতেই মিহিকার জন্য মনটা খারাপ ছিল, তার মধ্যে ফারদিন আবার বাচ্চা কাচ্চা নিয়ে এগুলো বলে তার মনে আরো খারাপ হয়ে গেল। রুমের মধ্যে একা মন খারাপ করে বসে আছে ফারদিন। চলে গেল তার ফ্রেন্ডের সাথে দেখা করতে। প্রথম দিন যে বউ রেখে তুই পালিয়েছিলে, এখন সে বউ নিয়ে তুই এতই ব্যস্ত যে বউ পেয়ে আমাদের ভুলেই গিয়েছিস। আমি যদি বাসর ঘরে বুঝতে পারতাম আমার বউ এরকম, তাহলে কি আর আমি পালাতাম নাকি? তাহলে কি আমার বন্ধুটা তার বউয়ের প্রেমে পড়ে গিয়েছে? না, প্রেমে পড়ে কোনো উপায় আছে নাকি? আসলে আমি অনেক লাকি ওকে পেয়ে। আমি বলেছিলাম আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, তুই বলেছিলি কোনো কিছু ঠিক হবে না। দেখলি তো আমার কথাই মিলে গেল। এখন কিভাবে বউয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিস সেটা তো দেখাই যাচ্ছে। হৃদয় ফারদিন কথা বলছে। হৃদয় মিহিকার কথা তুললো। ওই দিন তোদের রেস্টুরেন্টে মিহিকার সাথে দেখা হয়েছিল, তাই না? আর কি বলবো, বিয়ের পর প্রথম বউকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম, আর ও এসে কাবাবের হাড্ডি হয়ে বসেছিল, কিছু করার ছিল না। তুই ওকে কাবাবের হাড্ডি হতে দিয়েছিস কেন? সুন্দর করে ওকে পাশে নিয়ে বুঝিয়ে বলতি যে বউ নিয়ে প্রথমবার বের হয়েছিস, একা সময় কাটাতে চাই। আরে ওইভাবে কি আর বলা যায় নাকি? যাই হোক, এখন তুই বিয়ে শাদী করেছিস, নিজের বউকে নিয়ে এত ব্যস্ত, নিজের বউকে এত ভালোবাসিস, তোর উচিত মিহিকার সাথে কথা কম বলা। বুঝলাম না তোরা সবাই মিহিকার পিছে পড়লি কেন? এদিক দিয়ে নেহাও বলেছে মিহিকা থেকে দূরে থাকতে, আবার তুইও বলছিস সে কথা। দেখ, একটা মেয়ে একটা মেয়েকে ভালোভাবে চিনতে পারে, বুঝতে পারে। অবশ্যই ভাবি কোনো না কোনো কিছু খেয়াল করেছে, যেটার কারণে ভাবি তোকে বলেছে ওর সাথে মিশতে না। আর বিয়ের পর কোনো বউ সহ্য করবে? জামাইয়ের মেয়ে ফ্রেন্ড কে তুই বল? হ্যাঁ, আমার বউ অনেক জেলাস। জেলাস হওয়ার এই কথা শুধু তোর বউ না, যে কেউই জেলাস হবে, এটাই স্বাভাবিক। হৃদয় ফারদিনকে বেশ ভালোভাবেই বোঝালো। ফারদিনও ভালোভাবেই বুঝতে পারলো হৃদয় যেগুলো বলেছে সেগুলো ঠিকই বলেছে। নেহার বাবা মা বোন সবাই অনেক খুশি। আমি তো ভাবতেও পারিনি ফারদিন এত বেশি আন্তরিক আর ভালো। কিভাবে আমাদের সবার সাথে এসে তাড়াতাড়ি মিশে গেল, কত মজা করলো। এই ছোট্ট বাসায় যে এভাবে মানিয়ে নিবে আমি তো ভাবতেই পারিনি। আমি তো আগেই বলেছিলাম ফারদিন ভাইয়া অনেক অন্যরকম। ফারদিন ভাইয়ের ভিতরে কোনো অহংকার নেই। ফারদিন আমার মেয়ের জামাই, এটা বোঝার কোনো উপায় নেই। ও
ও তো একেবারেই আমার ছেলের মতো, কি সুন্দর করে আমাকে মা বলে ডাকে। এলাকার সবাই আত্মীয় স্বজন ও ফারদিনকে ভীষণ পছন্দ করেছে। হ্যাঁ, চারিদিকে শুধু ওদেরই প্রশংসা। নেহার বাবা মা আরো গল্প করতে লাগলো। এদিক দিয়ে রাত হয়ে গেল, সবাই পাশে খাওয়া দাওয়া করে নিয়েছে, কিন্তু নেহা এখনো খায়নি, কারণ ফারদিন আসলে ফারদিনের সাথে একসাথে খাবে। এরই মধ্যে ফারদিন চলে এসেছে, এসে দেখে নেহা ঘুমিয়ে পড়েছে। ফারদিন নেহার পাশে বসে আলতো করে তার মাথায় হাত দেয়, কারণ ছবেই নেহার ঘুম ভেঙে গেল। তুমি চলে এসেছো? আমি তোমার জন্য ওয়েট করছিলাম, কখন যেন ঘুম লেগে গিয়েছে। কি আর বলবো, সরি, আমার আর একটু লেট হয়ে গিয়েছে। তুমি ভীষণ ক্লান্ত, তাই না? না, আসো, আমি তোমাকে খাবার বেড়ে দেই। অনেক লেট হয়ে গিয়েছে, হয়তো তোমার অনেক খিদে পেয়েছে। তুমিও তো না খেয়ে আমার জন্য ওয়েট করছো, নিজের চিন্তা আগে কেন করো না? এত কথা না বলে আসো তো। নেহা ফারদিন খেতে বসে পড়লো। সবাই খাওয়ার জন্য অনেক জোর করেছিল, কিন্তু নেহা তখন খায়নি, বারবার এড়িয়ে গিয়েছিল যে তার পেট ভরা, সে পরে খাবে। কিন্তু কেউ বুঝতে পারেনি আসলে নেহা ফারদিনের জন্য ওয়েট করছে। তারা দুজন খাচ্ছে, পেছন দিয়ে ফারদিনের মা এসে রেখে গেল। তারা দুজন রাতে একসাথে খাচ্ছে, তার এই ব্যাপারটা অনেক ভালো লেগে গেল। ফারদিন আর নেহাকে ডিস্টার্ব না করে ফারদিনের মা চলে গেল। বউ পেয়েছি একটা মুড়ির মতো, একেবারে কয়েকদিনের মধ্যেই দুজনের ভিতর এত পরিমাণ ভালোবাসা হয়ে যাবে, সেটা আমি কল্পনাতেও ভাবিনি। হয়তো বিয়ে জিনিসটাই এমন। কেন, কি হয়েছে? হঠাৎ করে এসব কথা বলছো যে? তুমি তো দেখলে নেহাকে কতবার আমরা বললাম খাওয়ার জন্য, কিন্তু ও বারবার বলছিল ওর পেট ভরা খাবে না, কিন্তু লজ্জায় বলতে পারছিল না আসলে নিজের জামাইকে রেখে খাবে না। এখন গিয়ে দেখলাম জামাই বউ দুজনেই নিচে খাচ্ছে। সব বই এমন, নতুন নতুন যখন বিয়ে হয়েছিল তুমিও তো এরকমই করতে প্রতিদিন, তাই না? ফারদিনের বাবা মা আগের কথা নিয়ে কথা বলছে, তাদের আগের কথা নিয়ে কথা বলতে ভীষণ ভালো লাগছে। এদিক দিয়ে সিমির কোনো কিছুই ভালো লাগে না, এখন বেশি একটা খাওয়া দাওয়া করতে পারে না। এগুলো নিয়ে মিরাজ খুবই চিন্তিত। আমি কিন্তু খেয়াল করেছি তুমি আগের মতো ঠিক মতো খাওয়া দাওয়া করো না, খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছো। কি করব, আমার খেতে একদমই ভালো লাগে না। এখন আর এরকম কথা বললে কিন্তু হবে না, খেয়াল রাখতে হবে, কেন বুঝো না এটা? না খেতে পারলে আমি কি করব? আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি কিছু ফল কেটে এনে দিচ্ছি, এখনই সেগুলো খেতে হবে তোমার, না হলে আমি তোমাকে ঘুমোতে দিব না। আরে এত রাতে তুমি কেন এগুলো করতে যাবে? আর তুমি কি ফল কাটতে পারবে নাকি? আরে আমি সবই পারি, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি নিয়ে আসছি। মিরাজ রান্নাঘরের দিকে এলে দেখে যে নেহা আর ফারদিন এত রাতে খাওয়া দাওয়া করছে। সেটা দেখে মিরাজ বলল, কি ব্যাপার? আমি না তোকে বলেছি বাসায় তাড়াতাড়ি আসার জন্য, তুই তো জানিসই যে দাদি কিরকম করে তোকে বাসায় না দেখলে। আমি কি এখনো ছোট বাচ্চা রয়েছি নাকি? তুই না হয় সেটা দাদিকে বুঝাইস, তুই দেরি করে এসেছিস এর জন্য নেহাও এতক্ষণ না খেয়েছিল। এখন তো নিজের বউয়ের জন্য তুই সবকিছু চেঞ্জ করতে পারিস নাকি? আরে ভাইয়া, সমস্যা নেই, ও অনেকদিন পরে ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল। বাহ, কি সুন্দর জামাইয়ের সাফাই গাইছো, আবার সাইড নিচ্ছ, ভালোই তো। সেটা তো নিবই ভাইয়া, কিছু লাগবে নাকি এত রাতে এখানে যে? সিমির শরীরটা বেশি ভালো না, তাই কিছু ফল কাটতে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমার খাওয়া শেষ, আমি কেটে দিচ্ছি, 1 মিনিট। আরে সমস্যা নেই, আমি পারি তো, তোমরা শান্তি মতো খাও। ভাইয়া ঠিক বলেছে, ভাইয়া সবকিছু পারে। নেহা আর কিছু বলল না। মিরাজ কিছু ফল কেটে নিজের রুমে চলে গেল। তারপর নেহার ফারদিন খাওয়া দাওয়া করে রুমে চলে আসলো। নেহা ফারদিনের বুকে মাথা রেখে শুয়ে আছে। আমার না একেবারেই বিশ্বাস হয় না যে তুমি আগে কোনো রিলেশন করো নাই। এটা না বিশ্বাস করার কি আছে? না এমনিতেই আমি আসলে যেমন বখাটে তোমাকে ভেবেছিলাম তেমন তুমি না। তোমাদের ধারণা আসলে ভুল, সব বড়লোকের ছেলে বখাটে হয় না, আর আমার ফ্যামিলি ওরকম না যে আমি বখাটে হব আর আমাকে এ বাসায় থাকতে দিবে। হ্যাঁ দাদি তোমাকে আরো আগে বাসা থেকে বের করে দিত তুমি যদি এরকম হতে। দাদি তো আমার পিছেই পড়ে থাকে, আমি জানি না তার কি সমস্যা আমাকে নিয়ে। তুমি ছোট, তোমাকে নিয়ে সে চিন্তা করে বেশি। হ্যাঁ এটাই হবে। আচ্ছা তুমি এত তাড়াতাড়ি বাচ্চা নিতে চাও না কেন? তোমার কি বাচ্চা ভালো লাগে না? আমার বাচ্চাদের অনেক ভালো লাগে, কিন্তু আমি এই বয়সে বাবা হতে পারবো না। আমি তো তোমাকে নিয়ে ঘুরতে চাই, মজা করতে চাই, বাচ্চা আসলে তো আর আমার ভালোবাসার মধ্যে ভাগ বসাবে এখন। শুধু কি এটাই কারণ? আগে আমরা আমাদের লাইফটা এনজয় করে নিই, তারপর না হয় বাচ্চা নিয়ে প্ল্যান করা যাবে। ঠিক আছে, দেখলে তো ভাইয়া যখন থেকে শুনেছে আপু প্রেগন্যান্ট তখন থেকে তার কি যত্ন নিচ্ছে। ভাইয়া তো কিছুই করছে না এগুলো, আমি হলে তো তোমাকে একদম ফ্লোরে পা রাখতে দিব না। ইস, দেখবনি। ঠিক আছে বাবা, দেখো সব ভালোবাসা শুধু শুরুতেই থাকে, পরে ভালোবাসা তো সব পালায়। কি যে বলো না তুমি, ভাইয়া ভাবির কয়েক বছর হয়ে গিয়েছে বিয়ে হয়েছে, তারপরেও তো তাদের মধ্যে কোনো ভালোবাসার কমতি নেই এখনো পর্যন্ত। আমাদেরও সম্পর্কটা যাতে সবসময় এরকমই থাকে।
নেহা এখন বুঝতে পারলো ফারদিন কেন এত তাড়াতাড়ি বাঁচা চায় না। আসলে সে দায়িত্ব থেকে পালাচ্ছে না, ফারদিন নেহার সাথে আরো সময় কাটাতে চায়। নেহার একটু শান্তি লাগছে এসব কথা শুনে। ফারদিন আর নেহা গল্প করতে করতে ঘুমিয়ে গেল কখন যেন। এতগুলো আমি একা একা খেতে পারছি না। কি যে বলো না, এখন তোমার আরো বেশি খেতে হবে, এটা তো কিছুই না। উফ, কি জ্বালায় পড়লাম আমি। পরের দিন বিকেলে নেহা সিমির সাথে আছে। ও এখন নিজের বোনের অনেক খেয়াল রাখে। আরো কয়েকদিন কেটে গেল। এখন নেহা ফারদিনকে বেশি একটা সময় দিতে পারে না, কেননা সে সিমির বেশি বেশি খেয়াল রাখে। আর পুরো বাসার দায়িত্বটা এখন নেহার উপর। এদিক দিয়ে মিহিকা পাগল হয়ে যাচ্ছে। দিন যতই যাচ্ছে ততই কি করলে সে ফারদিনকে ফিরে পাবে সেগুলোই সারাদিন চিন্তা করে। মিহিকা আজকে ফারদিনকে কল দিয়ে দেখা করতে বলেছে, কিন্তু ফারদিন তাকে অনেক বাহানা দিয়ে লাভ হয়নি। মিহিকা অন্য কথা বলে তাকে আনিয়ে ছেড়েছে। আজকে কতদিন যাবত তোকে বলছি দেখা করার কথা, তুই দেখি সব সময় এড়িয়ে যাচ্ছিস। কই তেমন কিছু না তো, একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা ঠিক আছে, চল তাহলে আজকে আমরা কোথাও ঘুরতে যাই। একেবারে রাতে খাওয়া দাওয়া করে তারপরে যাবি। না, আমার কাজ আছে, বাসায় যেতে হবে। বউ পেয়ে তো আমাকে একদম ভুলেই গিয়েছিস। এইটা ঠিক, এখন যেহেতু আমার বউ আছে, তুই আর আমি একা একা তো আর ঘুরে ফিরে বেড়াতে পারবো না। কেমন দেখা যায় এটা? তোর ভিতরে কবে থেকে এই মুরব্বীদের চিন্তা ভাবনা আসা শুরু করলো বুঝতে পারলাম না। যেহেতু এতই ঘোরার শখ, তাহলে কল দিয়ে সব ফ্রেন্ডকে আসতে বলি, সবাই একসাথে টাইম স্পেন্ড করি, আরো ভালো লাগবে। একেবারেই না, আমি একান্তই তোর সাথে টাইম স্পেন্ড করতে চাই। তুই কি বাচ্চা নাকি, বুঝিস না কিছু? এসব কেমন ধরনের কথা বলছিস তুই? মিহিকা ফারদিনের একেবারে কাছে চলে যায়। কিস করবে ঠিক তখনই ফারদিন মিহিকাকে কষিয়ে একটা চড় দিয়ে দিল। তুই কি পাগল হয়ে গিয়েছিস? এসব কি করছিস? হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি। এত বছরে তুই আমার ভালোবাসা কিভাবে বুঝতে না পারলি? আমার কি কোনো দিক দিয়ে কোনো কমতি আছে? আমি কি তোর যোগ্য ছিলাম না? এখনো সময় আছে, তুই আমার কাছে ফিরে আয়, আমি তোকে মেনে নেব। বন্ধুত্বের মধ্যে তুই এগুলো এনেছিস, আর আজকে তুই একেবারেই বাড়াবাড়ি করে ফেলেছিস হৃদয়। আর আমার বউ বলেছিল তোর থেকে দূরে থাকতে, এখন আমি বুঝতে পারছি কেন বলেছিল। ওই মেয়ের মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? এত অপমান কেন করছিস? ভালোবেসে কি কোনো পাপ করে ফেলেছি আমি? নেহা আর তোর মধ্যে কি পার্থক্য সেটা নিজেই বাসায় গিয়ে মিলিয়ে নিস, আর কোনোদিন তোর চেহারা আমি দেখতে চাই না। ফারদিন সেখান থেকে রাগে বের হয়ে গেল। মিহিকা কান্না করতে লাগলো। মিহিকা আগে একজনকে বলে রেখেছিল যখন মিহিকা কিস করতে যাবে তখনই যাতে ছবি তোলে। আসলে মিহিকা এই ছবিগুলো নেহাকে পাঠিয়ে তাদের সম্পর্কটা নষ্ট করতে চাচ্ছে। মিহিকার প্রচুর জিদ, সে যে করে হোক কোনোভাবেই ফারদিনকে পেতে চায়। আমি অসুস্থ, এর জন্য বাসার সব দায়িত্ব তোর উপর চলে এসেছে। একা একা সব দায়িত্ব পালন করতে তোর কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? একেবারেই না। আমি বুঝলাম না আজকাল আমার এত দুর্বল লাগে কেন। এরকম অবস্থায় একটু শুরুতে দুর্বল লাগবে। তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, চিন্তা করলে আরো তো দুর্বল হয়ে যাবে তুমি। হ্যাঁ, আমি নিজের খেয়াল রাখার পুরোপুরি চেষ্টা করছি। তোমার যদি বেশি খারাপ লাগে তাহলে তুমি গিয়ে তোমার বাবার বাসা থেকে কিছুদিন থেকে আসতে পারো, গেলে হয়তো তোমার ভালো লাগবে। এরকম অবস্থায় মেয়েদের নিজের বাসায় থাকলে মন ভালো থাকে। আম্মা, আপনি ঠিকই বলেছেন, বাসার সবার কথা আমার অনেক মনে পড়ছে। অনেকদিন হয়ে গিয়েছে আমি নিজের বাসায় যাই না। আমার যদিও একেবারেই মনে চাচ্ছে না যে আমি তোমাকে চোখের আড়াল করি, তুমি আমার চোখের সামনে থাকলে আমার শান্তি লাগে, কিন্তু এরকম অবস্থায় তোমায় গিয়ে ঘুরে আসা উচিত। তাহলে তুমি কিছুদিন থেকে আসো, আমি আজকে মিরাজকে বলবো তোমাকে দিয়ে আসার জন্য। আপু, তুমি চলে গেলে আমি একেবারেই একা হয়ে যাব। আরে বোকা মেয়ে, তুমি একা হবে কেন? আমরা তো সবাই আছি। সিমি তো কয়েকদিনের জন্য যাবে। তাহলে তুইও আমার সাথে চল, মা ভীষণ খুশি হয়ে যাবে তুই আমার সাথে গেলে। আমি না হয় আবার পরে যাব, এখন বাসায় থাকতে হবে, দাদি আর আম্মার খেয়াল রাখতে হবে। আমাদের চিন্তা করো না, তোমার যদি যেতে ইচ্ছে করে তুমি যেতে পারো, আমরা তোমাদের আটকাবো না। আরে না। ফারদিনের প্রচুর মেজাজ খারাপ। মিহিকাকে সে মন থেকে ফ্রেন্ড ভেবেছে। এতদিন মিহিকা তার সাথে এরকম করবে কল্পনাতেও ভাবেনি ফারদিন এভাবে বাসায় গেলে নেহা বুঝে যাবে ফারদিনের কিছু একটা হয়েছে। তাই নিজের মুড ঠিক করার জন্য সে হৃদয়ের কাছে চলে এলো একটা রেস্টুরেন্টে। তারা প্রায় এখানে আড্ডা দেয় বেশিরভাগ সময়। কিরে, কি হয়েছে তোর? এত আর্জেন্ট কল দিয়ে আনলি আমাকে? ফারদিন সবকিছু খুলে বলে হৃদয়কে। হৃদয় এমনটাই ভেবেছিল যে হবে, সত্যি সত্যি সেটাই হলো। আমি জানতাম মিহিকা এরকম কিছু একটা করবে, যেটা চাই সেটা যে কোনো ভাবেই হাজির করে ছাড়ে। তুই পাকনামি করে ওর সাথে একা একা দেখা করতে গিয়েছিস কেন? আমাকে বলতে আমি তোর সাথে যেতাম।
আমি কি আর জানতাম এত কিছু হয়ে যাবে? ফারদিন হৃদয় এগুলো নিয়ে কথা বলছে। ফারদিন কিভাবে নেহার সামনে যাবে আর এগুলো বলবে সেটাই বসে বসে ভাবছে। হৃদয় তাকে বলেছে বাসায় গিয়ে সবকিছু বলে দিতে, কেননা নেহা যদি পরে এসব কোনোভাবে জানতে পারে তাহলেও কষ্ট পাবে। আর ফারদিন যদি আগে বলে দেয় তাহলে নেহা কোনোভাবেই কষ্ট পাবে না। একটু পরেই নেহার হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দিল মিহিকা। এরকম ছবি দেখেই নেহার ভিতর একদম উলট পালট হয়ে গেল। অটোমেটিক তার চোখ দিয়ে পানি পড়ছে। তারপরে নেহা মিহিকাকে মেসেজ দিয়ে বলল দেখা করার কথা। মিহিকাও তাকে অ্যাড্রেস দিল যে কোথায় দেখা করবে। একটু পরে একটা রেস্টুরেন্টে মিহিকা চলে এলো। হৃদয়ের ফারদিনও ওই রেস্টুরেন্টেই ছিল। হৃদয় মিহিকাকে দেখে বলল, কি ব্যাপার মেহেকা এখানে কোথা থেকে চলে এলো আবার? ও কি জানে নাকি আমরা এখানে? ও আমার সামনে আর কখনো এলে আমি ওকে জানে মেরে ফেলবো। চল এখান থেকে আমরা যাই। ওয়েট নেহা ভাবি এখানে কি করছে? ফারদিন তাকে দেখে সত্যি নেহা এসেছে। ফারদিন আর হৃদয় কিছুই বুঝে উঠতে পারছে না। এই ছবিগুলো পাঠিয়ে তুমি কি প্রমাণ করতে চাও? তোমার জামাই তোমাকে চিট করছে। আমাদের অনেক আগে থেকেই রিলেশন ছিল, আমাদের মধ্যে তুমি চলে এসেছো। এখন ভালোই আমাদের মধ্য থেকে তুমি সরে যাও। তোমার মতো মেয়ের সাথে ফারদিনের রিলেশন মানে তুমি বলতে চাচ্ছ তোমার মতো মেয়ের সাথে ও আমাকে চিট করেছে? সিরিয়াসলি? এই সাবধানে কথা বলবে। আমার মতো মেয়ে বলতে কি বোঝাচ্ছ তুমি? হ্যাঁ, আমার পায়ের যোগ্যও নেই তোমার। কোন ক্ষেত থেকে উঠে এসেছো আর আমার সাথে এভাবে কথা বলছো? অন্তত পক্ষে আমি খ্যাতি ভালো, তবুও এরকম চরিত্র তো না যে আরেকজনের জামাই নিয়ে টানাটানি করব। আমি কারো জামাই নিয়ে টানাটানি করছি না। তুমি আমাদের দুজনের মধ্যে এসেছো। ফারদিন এর ফ্যামিলি ওকে জোর করে বিয়ে করিয়েছে, যেটা তুমি এতদিনে বুঝতে পারোনি। বুঝতেই বা পারবে কিভাবে? গ্রামের থেকে বড় হয়েছো, এত জ্ঞান কি আর আছে তোমার? নেহা মিহিকাকে একটু জোর দিয়ে বসে তার গালি, তারপরে বলে, আমার জামাইয়ের প্রতি আমার পুরোপুরি বিশ্বাস আছে। আমার জামাইয়ের চরিত্র নিয়ে আর একটা কথা বললে আমি তোমাকে এখানে মেরে একেবারে পিষে ফেলবো। হৃদয় ফারদিন এগিয়ে আসে। আমি তোকে জানে মেরে ফেলবো, আর একটা কথাও যদি তুই আমার বউয়ের সাথে বলিস তো তোর সাহস কম না। মেহেকা আমি তোকে দিয়ে এসব আশা করিনি। ছোটবেলা থেকে আমরা সবাই একসাথে থাকি, কিন্তু তোর চরিত্র যে এরকম এটা জানলে কখনোই তোকে আমরা বন্ধু বানাতাম না। আমার এখন লজ্জা লাগছে যে তুই আমাদের বন্ধু। মিহিকা বুঝে গেল এখানে আর কোনো কথা বলে লাভ নেই। নেহা তার হাজবেন্ডকে অনেক ট্রাস্ট করে। হৃদয় আরো অনেক কথা মিহিকাকে শোনালো, যেগুলো শুনে মিহিকা কান্না করতে শুরু করে দিল। আমার সামনে থেকে এখনই চলে যা, না হলে আমি কিন্তু তোকে জানে মেরে ফেলবো। কোনো কিছুই ভাববো না। হৃদয় মিহিকাকে সেখান থেকে নিয়ে এলো। আজকে থেকে আমাদের মধ্যে কোনো বন্ধুত্ব নেই। তোর মতো বন্ধু আল্লাহ কাউকে না দেন। বন্ধুত্বের নামে তুই একটা কালসাপ। আমার এখন ঘৃণা লাগছে তোকে নিজের বন্ধু বলতে। আমার দিকটা তোরা কেন কেউ বুঝছিস না? আমি ফারদিনকে ভালোবাসি। ভালোবাসা কখনো এত নোংরা হয় না। তুই ভালোবাসাটাকে নোংরা বানিয়ে ফেলেছিস। তুই যদি এতই ভালোবাসতি ফারদিনকে, তাহলে ওকে সুখী দেখে তুইও সুখেই থাকতি, নাকি ওর সংসারে আগুন লাগানোর চেষ্টা করতে? ফারদিনকে আর কোনোদিনই তুই দেখতে পারবি না। এখন ও তোকে দুই চোখে দেখতে পারে না। নিজের ভালোবাসার মানুষটার সাথে সাথে অনেকগুলো বন্ধু হারিয়ে ফেললি। হৃদয় এগুলো বলে মিহিকাকে ফেলে চলে গেল। মিহিকা একা একা কান্না করতে লাগলো। তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। নেহা চুপচাপ গাড়িতে বসে আছে। ফারদিন ড্রাইভ করছে। তারা তখন বাসে চলে এলো। নেহা পুরো রাস্তাতে একটা কথাও বলেনি ফারদিনের সাথে, শুধু তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছে। নেহা ফারদিনকে অনেক বিশ্বাস করে, কিন্তু ফারদিন মিহিকার সাথে তাকে না বলে দেখা করতে যাবে, এটা ভেবে ভেবে তার শুধু কান্না পাচ্ছে। পুরো রাস্তায় তুমি আমার সাথে কোনো কথা বলনি, এখনো কি তুমি চুপ হয়ে থাকবে? আমি তোমাকে বলেছিলাম যে ওই মেয়েটা বেশি সুবিধার না, তারপরেও তুমি আমাকে না জানিয়ে কেন দেখা করতে গিয়েছিলে? লক্ষ্মী বউ আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা চেও না, তোমার কোনো দোষ নেই। আমি কখনো ভাবতে পারি নাই তুমি আমাকে এত বেশি বিশ্বাস করো। আমি সত্যিই কৃতজ্ঞ যে তুমি আমাকে ট্রাস্ট করেছো। যদি আজকে তুমি আমাকে ট্রাস্ট না করতে তাহলে কি হতো আমি জানি না। তোমার প্রতি পুরো বিশ্বাস আছে আমার। আমি তোমাকে ভালোবাসি, আর এতদিন আমি বুঝে গিয়েছি আসলে তুমি কেমন। ওর মতো একটা চরিত্রহীন মেয়ে এসে আমাকে উল্টাপাল্টা কথা বলবে আর আমি বিশ্বাস করব, এগুলো অসম্ভব। ফারদিন নেহাকে জড়িয়ে ধরলো। ফারদিন এরকম একটা মেয়েকে পেয়ে আসলে কৃতজ্ঞ। তার পরিবার তার জন্য যেটা করেছে ভালোর জন্য করেছে। ফারদিন এরকম একটা বউ পাবে এগুলো কল্পনার বাহিরে। নেহার জন্য ফারদিনের ভালোবাসা দিন দিন আরো বাড়তে থাকে। দেখতে দেখতে সিমির বাচ্চা হয়ে যায়। বাচ্চা হওয়ার পর বাসায় আরো সবাই ভীষণ খুশি হয়ে যায়।
ফারদিনের কোল থেকে তো কেউ এই বাচ্চাটাকে নিতে পারে না। একদম চাচ্চুর মতো হয়েছে বাচ্চাটা। ইস, কে বলেছে? আমার বাচ্চা একেবারে আমার মতো হয়েছে। বাচ্চা কার মতো হয়েছে একটু বড় হলেই বোঝা যাবে। এখনই তোরা মারামারি লাগিয়ে দিয়েছিস। আমার চাচ্চুটা যে কবে বড় হবে, ওকে নিয়ে কবে ফুটবল খেলবো, আমার তো আর সইছে না। অনেক হয়েছে, এবার বাচ্চাটা আমাকেও একটু দে। আমার বাচ্চা আমি তো মন ভরে কোলে নিতে পারলাম না। সবাই বাসায় চলে এলো। সিমি হসপিটালে আছে, 2-1 দিন পরে বাসায় আসবে। ফারদিন আর নেহা রুমে আসার সঙ্গে সঙ্গে ফারদিন নেহাকে খাটের উপর ধাক্কা দিয়ে তার উপর শুয়ে পড়ল। আমার বাচ্চা লাগবে। এখন আমি তোমাকে কোথা থেকে বাচ্চা দিব? আমি জানি না আমার বাচ্চা লাগবে। আমি যখন থেকে মিরাজ ভাইয়ের বেবি দেখেছি, আমার আর তর্স হয়েছে না। তা বলেই ফারদিন অনবরত নেহাকে কিস করতে লাগলো। এভাবেই চলতে লাগলো তাদের রোম্যান্স। সমাপ্ত।